প্রিয় দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি আজকের যুগলবন্দি নবম পর্বে। আজকে দুটি সময়ের যুগলবন্দি হবে। কবি আসাদ চৌধুরী আছেন, তিনি বাংলা ভাষার 60-এর দশকের অন্যতম একজন প্রধান কবি। খুবই আমাদের বাংলা ভাষার খুবই গুরুত্বপূর্ণ একজন কবি। তার অসংখ্য কবিতা আহ, মানুষের মুখে মুখে, আবৃত্তি শিল্পীরা মুখে মুখে তারা যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে আবৃত্তি করছেন। 80-র দশকের মাঝামাঝি সময় থেকে পত্রপত্রিকা লিখছি আমি, কিন্তু আমার বইপত্রগুলো বেরিয়েছে 90-এর দশকের শুরুর দিকে। দুটি সময়ের দুজন কবি, আমরা আমাদের কবিতা পড়বো। এখন এই দুই সময়ের মধ্যে আমাদের কবিতা পাঠের মধ্য দিয়ে বেরিয়ে আসবে যে এই দুই সময়ের মধ্যে কবিতা কি আসলে কিছুটা বদলেছে না একই রকম কবিতা লেখা হয়েছে। আর আমাদের সঙ্গে আজকে আছেন কবি দিলারা হাফিজ, তিনি আজকের অতিথি। আমাদের কবিতা পাঠ নিয়ে, কবিতার বিষয় আশয় নিয়ে তিনি মাঝে মাঝে কথা বলবেন, আসাদ ভাইও কথা বলবেন, আমিও বলবো, এবং দিলারা ভাবি অতিথি হিসেবে আমাদের কবিতা নিয়ে মাঝে মাঝে কথা বলবেন। আপনারা যারা আছেন আমাদের সঙ্গে, আপনারা কমেন্ট দিলে আপনাদের কমেন্ট গুলো আমরা স্ক্রিনে দেখাবো। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আসাদ ভাই, শুরুতে আপনি কিছু বলে যদি আপনার একটি কবিতা পড়েন, তাহলে আপনার কবিতা দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করি। অনেক ধন্যবাদ জহির। দিলারাও আছেন এবং আমি জানি অনেকেই আছেন নিজ নিজ সেটের সামনে। বিজ্ঞান ও প্রযুক্তি একটা জিনিস আমাদের করেছে, আমরা যতই সোশ্যাল আইসোলেশনে থাকি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, কিন্তু আসলে আমরা এই যন্ত্রের স্বাদ চেয়ে খুব কাছাকাছি চলে আসছি। কবিতা সম্পর্কে বলার কিছু নাই, মানুষ তার নিজের আবেগের কথা, নিজের ইচ্ছার কথা, রাগের কথা, ভালোবাসার কথা, ঘৃণার কথা, এগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে এবং বলার ভাষাও তার সময়ের যে অবস্থা ছিল সেই পরিপ্রেক্ষিতে পাল্টেছে। শুরু মূল ব্যাপারটা এখনো বিন্দুমাত্র পাল্টেনি। সেই পাহাড়ের যখন থাকতো, পাথরের গুহায় যখন থাকতো, আর এখন আমরা যখন একেবারে যার যার ফ্ল্যাটে আছি, নিজের বাড়িতে আছি, মূল জায়গায় আমরা একই জায়গায় আছি। শব্দ কিছু পাল্টেছে, বিশেষণ কিছু পাল্টেছে, মূল জায়গায় একই জায়গায় আছে। তবে দেশের, সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে অনেক কিছু হয়। বাংলাদেশের রক্ষিত একটা বিশাল ব্যাপার ছিল, আমি জানি না ইতিহাসে এখনো ঠিক সেভাবে ওই জিনিসগুলো এসছে কিনা, আসা উচিত, যেটা আমার মনে হয় না। নিশ্চয়ই অনেকেরই মনে আছে যে অমরনাথ সম্প্রদায় সে বিখ্যাত তেলের শিশি ভাঙলো বলে কুকুর পর রাগ করো, তোমরা যেসব ধরে খোকা ভারত ভেঙে ভাগ করো। আমার মনে হয় না 3000 পৃষ্ঠার বই লিখলে জওহরলাল নেহেরু, জিন্না, বল্লভভাই প্যাটেল এদেরকে এক জায়গায় রাখা যাবে। ওই দুই লাইন যথেষ্ট। ছড়াই ভাবে লেখা হয়। বর্গি এলো দেশে, এইভাবেই লেখা হয়ে গেল। বর্গি কবে এসছে, চলে গেছে। পাকিস্তানিরা এসেছিল, আমাদের মা বোনেরা কিন্তু কখনো ওরকম মাপ চাওয়া ভূমিকে লেখেনি, বরং বলেছে ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের কি যেন দাড়ি, টিক্কা খান ভিক্ষা করে শেখ মুজিবের বাড়ি। উল্টোটা হয়েছে একেবারে। এই যে বাঙালি তার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে নিজেকে পাল্টেছে, কবিতাও তার সঙ্গে পাল্টেছে। কবিরা এবং এই সমাজ এত উদার, এরা বিদ্যাপতিকে গ্রহণ করেছে, বিদ্যাপতি মৈথিলি ভাষায় লিখেছেন, নির্দ্বিধায় জাতীয় দেশের মানুষ গ্রহণ করেছে। এমনকি কিশোর রবীন্দ্রনাথ সেই বিদ্যাপতির ভাষা অনুসরণ করে লিখেছিলেন, ভানু সিং এর পদাবলী। এই সমস্ত কথা মনে পড়ে যায় এবং আমরা চাই বা না যে ইংরেজি সাহিত্যে তারা প্রভাবিত হয়েছি। পাকিস্তানি আমলে আমরা একটু গা নাড়াচাড়া করার সময় পেয়েছিলাম। আমরা স্পেনিশ লিটারেচার, অন্যান্য বিশেষ করে সাউথ আমেরিকান সাহিত্য টাহিত্য। বাংলাদেশ হওয়ার পরে দিগন্তটা আরো বড় হয়ে গেল, কিন্তু 75-এর পরই আমরা উপর হয়ে পড়ে গেলাম, আমরা বিপরীত দিকে গেলাম। তার ফলে প্রতিটি স্তরই কবিতার কিছু না কিছু পরিবর্তন আসছে। তার আগ পর্যন্ত 30-এর যুগের কবিদেরকে অনুসরণ করা, এর শামসুর রহমান থেকে আল মামুন সবাই একেবারে 1 নম্বরের কাজ ছিল। কিন্তু আমরা যখন 60-এ এলাম, তখন আপ্রাণ চেষ্টা করেছিলাম ওই দাগগুলো যাতে গা থেকে মুছে যায়, 30-এর জন্য চিহ্ন না থাকে। কিন্তু অসম্মান করিনি, 30-কে সম্মান করে, মর্যাদা করে দিয়েই আমরা চেষ্টা করেছি এগুলো বাদ দিতে। হ্যাঁ,
এবং পরবর্তীকালে তারা স্বাধীনতার পরে যারা এসেছেন তারা তো তাদের পৃথিবীটা তাদের হাতের মুঠোয় চলে আসছে, তাদের সাহস অনেক বেশি, তারা অনেক কিছু জোগাড় করতে পেরেছেন। এবং আমরা যেটা হয়তো কবিতা লেখার সময় চিন্তা করতাম যে ফুপু কি মনে করবে, আমার খালু কি ভাববে, এই সমস্ত চিন্তা করতাম, তরুণরা এগুলো পরোয়া করে। আসাদ ভাই 50 পর্যন্ত 30কে ধারণ করেছে, 60 থেকে 30কে বদলানোর চেষ্টা হয়েছে, কিন্তু আসলে কি এখনো পর্যন্ত 30-এর দশকে যে ধারাটি তৈরি হয়েছে সেখান থেকে খুব বেশি কি বেরিয়ে আসতে পেরেছি আমরা? বাংলা কবিতা অনেক দিকে গেছে, বড় সমালোচক নাই। বাংলা কবিতার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে বাংলা কবিতার সমালোচক নাই, খুব দুর্ভাগ্য। নিন্দুক আছে, ভক্ত আছে, তারিফ করার ভাষা আছে, গালাগালি করার ভাষা আছে, কিন্তু কবিতা বুঝে, কবিতা করে সম্ভাবনাকে ধরা, চিহ্নিত করা। আর দলবাজির জন্য তো কবিতা শেষ হয়ে গেল অনেক আগে, অনেক আগে শেষ হয়েছে দলবাজি। হ্যাঁ, এটা এটা আমি আগাগোড়া বলে আসছি। কোনো দলই আমি প্রত্যেকটা দলের গালাগালি শুনেছি, এমন কোনো দল নেই যে আমাকে প্রসন্ন চিত্তে দেখেছে। হ্যাঁ, গালাগালি শুনেছি। তার কারণ হচ্ছে কবিতাকে কবিতা দিয়ে বিচার করতে হবে। কবিতাই কবিতার মানদণ্ড, আর দ্বিতীয় কোনো মানদণ্ড আমি অন্তত মানি না। সেদিন আপনি বলছিলেন যে বাংলা কবিতা দাঁড়াতে পারছে না, দলবাজি তার একটি বড় কারণ। এক্স্যাক্টলি, আমিও তাই মনে করি, আমিও তাই। তো আসাদ ভাই, আপনি একটি কবিতা শুনি, কবিতা শুনে আমরা তারপরে আবার আলোচনায় যাই। আচ্ছা, আমি আমার নিজের সম্পর্কে আমি একটু বলি আগে। আমার স্বপ্ন তেমন মূল্যবান নয়, আমি জানি, জেনে গেছি বেশ আগেই। তবু এমন কি হয়েছে বলো, কি এমন হয়েছে যে তোমরা আমার স্বপ্ন কিনতে চাও? আমার স্বপ্ন একেবারেই সাদা কালো। আমার স্বপ্নের ফুলের উপর ভুলেও কোনোদিন ভ্রমর বসেনি, ভালোবেসে বাতাস এসে চুম্বনও করেনি, গন্ধে আকুল হয়ে ছুটে আসেনি কিশোরীর করুণ অভিমান, বেচারি স্বপ্নের ফুল। আমার স্মৃতিগুলো থাক, স্মৃতির কথা থাক, ইদানিং স্মৃতিতে মাছি বসে, পড়ে নাচে। আছি তো এক স্বপ্ন, আর আমার স্বপ্ন পুরনো, সাদা কালো, স্বপ্নে ধরেছে জং। এমনকি মূল্যবান আমার স্বপ্ন তোমরা কিনতে চাও? অনেক ধন্যবাদ আসাদ ভাই। দিলারা ভাবে আমি একটি পড়ি, তারপর আপনি দুই সময়ের পার্থক্যটা দুজনের কবিতা থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আমি পড়ছি, আমার কবিতার নাম অশ্ব নদী। তটরেখায় পুরুষ। কি নাম? একটু সাউন্ড ঝামেলা করছে। সাউন্ড ঝামেলা করছে, আমি কি হেডফোনটা নেব? হ্যাঁ, মানে আমার সাউন্ডটাই ঝামেলা করছে? না মানে ওই আসাদ ভাই কবিতা পড়া অবস্থায় একটু কেটে কেটে এখন কি বেটার? এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? বেটার না, আমি শুনতে পাচ্ছি, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো না। শুনতে পাচ্ছি। আসাদ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। পরিষ্কার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন যে কবিতা পড়ছি তার নাম হচ্ছে অশ্ব নদী। অশ্ব নদী? অশ্ব নদী, হ্যাঁ, ঘোড়া এবং নদী আর কি। আচ্ছা, তটরেখায় পুরুষ, মাথা তোলে পিপাসার্ত ঘোড়া, মেয়েটি তখন আহ্লাদে খুলে দেয় নদী। এভাবেই যদি অশ্ব নদী কাল ছিল ওরা। এরপর চলে ছেঁড়া খোড়া, চলতেই থাকে। শান্ত নদীটির বাঁকে বাঁকে অন্ধকারে নেমে আসে সরীসৃপ। যত চোর ছ্যাচ্চর খুনি এইখানে এসে থামে। অনাকাঙ্ক্ষিত পলি, শহরের বর্জ্য আবর্জনা গড়িয়ে গড়িয়ে নামে। ছোট্ট নদীটির প্রবহমান সুখ মূর্ছনা ঠেলে একদিন জেগে ওঠে প্রগাঢ় কষ্টের দ্বীপ। এবার দিলারা ভাবি, আপনি এখন দুই সময়ের দুই কবিতা নিয়ে আপনি একটি স্বপ্নের কথা। দুটি কবিতাই দুই ধরনের, কিন্তু পরিশেষে কিন্তু অনুভূতিটা বা হৃদয়ের ক্যাথারসিজমটা একই হয়েছে। এই জন্যেই আমি
আসাদ ভাই একটি কথা বললেন এখানে যে আসলে কবিতাই কবিতার মানদণ্ড, এটা যেমন সত্যি কথা, আবার আমার আজকে না কেবলই মনে হচ্ছিল একটি কথা, সেটা হচ্ছে যে কবিতা বোধহয় আমাদের যাপিত জীবনের সঙ্গীত বা গান, যাই বলি, আমরা যে জীবন যাপন করি, আমাদের চিত্রকল্প, উপমা, শব্দ ওভাবেই তৈরি হয়ে আসে। তো সেদিন যখন আপনার একটি শৈশব কেটেছে বাংলাদেশে, সেটা কিন্তু আপনি ছাড়তে পারছেন না। এখানে ম্যানহাটনের আকাশ যেমন আসতেছে, সবকিছুই আসছে, আবার পাশাপাশি ওই তিলাঘুঘু আপনাকে পেছন ছাড়ছে না। এই যে ঐতিহ্যকে বহন করার একটি বিষয়, যেটা কবির মধ্যে থাকাটা খুব জরুরি। এবং টি.এস. এলিয়টও একটি কথা বলেছেন যে যে জাতি তার ইতিহাস ঐতিহ্যকে মানে না বা স্মরণ করে না, সে জাতি সামনের দিকে এগোতে পারে না। তো আপনি যেহেতু প্রবাসে থাকছেন, প্রবাসের অনেক অনুষঙ্গগুলো আপনার কবিতা, বিশেষভাবে এই কবিতাটাকে আমি লক্ষ্য করছি না, অনেক বিষয় এসছে, যেই বিষয়গুলো, যে চিত্রকল্পগুলো আমাদের খুব ভালো লাগছে। কিন্তু একই সঙ্গে আমার এই কথাটিও মনে হচ্ছে যে বাংলা কবিতার যে ধারা, বাংলার যে দেশজীয় সম্পদ, এবং আমরা যখন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলি, কবিতা বলি, সেই কবিতা এক ধরনের কবিতা, যে কবিতাটা একটু আগে আপনি বলেছিলেন যে 30 থেকে এখনো সেই অনুরণন আমরা কি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা অনুরণন শুনতে পাচ্ছি, বাট মাইকেল থেকে রবীন্দ্রনাথ যেমন এগিয়ে নিয়ে এসেছে, পঞ্চকবি আরেকটু এগিয়ে নিয়ে এসেছে, 40-এর দশক 50-এ নিয়ে এসেছে, 60 দশক কিন্তু সামনে আমাদের পর্যন্ত নিয়ে এসছে, এগিয়ে গেছে, কবিতা কিন্তু থেমে নেই। তবে হ্যাঁ, দুটোর স্বাদ দুরকম। আমার আল মাহমুদ বোধহয় আপনার উপরে একটা লেখা লিখেছে, আমি সেটাও দেখলাম আজকে। তো যেখানে আমার মনে হচ্ছে উনি খুব বিস্মিত হচ্ছেন যে আপনার শব্দ ব্যবহার ইত্যাদি ইত্যাদি। তখন কথাও তিনি বলেছেন যে প্রবাসে আমাদের একটি তরুণ সম্প্রদায় নতুন করে যে পরীক্ষা নিরীক্ষা করছে কবিতার উপরে, সেটি আমরা দারুণভাবে অনুভব করছি। কিন্তু সময়ের বিচারে কোন ধারাটি যে আমাদের জনগণ, বাংলা কাব্য যাদের জন্য রচিত হয়, তারা কোনটি গ্রহণ করবে, এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। তো কাজে আমি মনে করছি যে আমি একজন খুবই ক্ষুদ্র, আমি নিজেকে কবি বলতে চাই না, কিন্তু পাঠক হিসেবে আমি দুজনের কবিতা দারুণ অনুভব করেছি, দারুণ এনজয় করলাম। আর আসাদ ভাইয়ের কবিতা তো অসাধারণ, আমি সবসময় তার কবিতার ভক্ত। বিশেষত আসাদ ভাই যখন পড়েন, সেই কবিতাটিকে একটি স্বর্গীয় লোকে উত্তীর্ণ করে দেন। তার কণ্ঠ, তার সবকিছু মিলে একটি অন্য জায়গাকে নির্দেশ করেন, সেই জায়গায় কিন্তু পাঠক অনায়াসে পৌঁছে যেতে পারে। এটি তার বিশেষ গুণ, এবং তার কবিতার সরলতা, সরল শব্দ চয়ন কিন্তু এটি একটি বড় জিনিস। কারণ বাঙালি পাঠক খুব কঠিন শব্দের প্রতি যেতে পারে না। কারণ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য যদি পাঠ্য না হতো, তো কজন মানুষ পড়তো, সেটি কিন্তু বিচারের দাবি করে। তো কাজেই ভাষার সরলতা, চিত্রকল্প সবকিছুর মধ্যেই মানবের জনসাধারণের মনের কথা যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু আমার ভাষাটাকে ওইভাবে নিয়ে আসে, এবং যে স্বাদটা আসাদ ভাইয়ের ভাষায় পাওয়া যায়। আর আপনার কবিতার কিছু চিত্রকল্প অসাধারণ। আমি সত্যি কাজেই আপনার কবিতা কিন্তু মুগ্ধ একজন পাঠক। আমি আসাদ ভাইয়ের কবিতার পাঠক একভাবে, আমি আপনার কবিতারও পাঠক দারুণ ভাবে। ভাই মনে হয় আমাদের নতুন কথা বলবার, নতুন উপমা, নতুন চিত্রকল্প তৈরি করবার যে প্রবণতা এবং নিরীক্ষা প্রবণতা, এটাকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আর আসাদ ভাইয়ের তো প্রায় 18টি কাব্যগ্রন্থ, এবং সেই তার আসাদ ভাই নিশ্চয়ই মনে আছে, আমি যখন বাংলা কবিতার উপরে কাজ করছিলাম, আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, কিন্তু আমার গাইড যখন বললেন যে দিলারা, যাদের 71-এর মধ্যে কবিতা গ্রন্থ প্রকাশিত হচ্ছে তাদের ধরো, নালে তুমি পারবে না 3 বছরে, তখন আমি দেখি যে আপনি এবং রফিক আজাদ কারো বই বের হয়নি 71-এ, আপনার বই বেরোলো গিয়ে 75-এ, তবক দেওয়া পান। তো এরকম ভাবেই কিন্তু আমরা আমাদের কবিদেরকে জেনেছি যে কবিতার যে নিষ্ঠা, যে নিরীক্ষা, এটি কিন্তু আমি আসাদ ভাই বলতে আমার দ্বিধা নাই, আমি এটা কাজের ভিতরে লক্ষ্য করছি যে ওর একটা নিরীক্ষা প্রবণতা এবং সবকিছুকে জানার যে বিষয়, একজন কবিতা চর্চাকারীর এই জিনিসটি খুব জরুরি।
অনেক ধন্যবাদ পড়ুন, দিলারা আবার ভাবি। পড়ুন, শুনি। আপনি চমৎকার করে বলেছেন। আসাদ ভাই, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের কবিদের মধ্যে আসাদ ভাই প্রথম, যিনি এত সুন্দর করে কবিতাকে মঞ্চে এবং টেলিভিশনে উপস্থাপন করতে পারেন, এত সুন্দর করে কথা বলতে পারেন। আমাদের কবিদের জন্য এই অভিযোগটি সবসময়ই ছিল যে কবিরা নিজে যখন কবিতা পড়েন তখন অত সুন্দর করে পড়তে পারেন না, যে কারণেই হয়তো বাংলা ভাষায় আবৃত্তি চর্চাটি একটি ইউনিক শিল্প হিসেবে দাঁড়িয়েছে। পৃথিবীর আর কোনো ভাষায় কিন্তু আবৃত্তি, অন্যের কবিতা একজন মানুষ এত দরদ দিয়ে, এত চেষ্টা করে, এত অনুশীলন করে আবৃত্তি করে উপস্থাপন করবে এবং সেটি আবার বহু লোক শুনবে, এমন ঘটনা পৃথিবীর অন্য দেশে খুব একটা নেই। আমাদের দেশে এই বাংলা ভাষায় এটি তৈরি হয়েছে। কিন্তু তারপরে আমি একটু যোগ করতে চাই, যেমন রফিকা জাদের কণ্ঠ কিন্তু খুব ভালো ছিল না, কিন্তু সর্বশেষ আচ্ছা ভাই মনে আছে আমরা ওই যে ইয়ের বাসায় 15 সালে ওটি রফিকা জাদের শেষ কবিতা আবৃত্তি ছিল অন্তিম প্রার্থনা, এবং আসাদ ভাই কবিতা পড়েছিলেন সেখানে। এবং তারপর আমি মনে করি কবির কণ্ঠে কবিতা কবির পাঠ একটা অন্যরকম ব্যাপার থাকে অবশ্যই, সেটা একটি আলাদা মূল্য, আলাদা একটা ব্যাপার থাকে। সে যেভাবে পড়ুক, মানে তার যে আন্তরিক উচ্চারণ, যে ভাব থেকে তিনি লেখেন সেটি তিনি কিন্তু ফুটিয়ে তুলতে পারেন, কিন্তু হয়তো আবৃত্তিকারদের মতো অত সুন্দর হয় না, কিন্তু তারপরে তার আবেগটা উঠে আসে, এটি আমাদের জানাটাও খুব জরুরি। সেদিন আমার সবচেয়ে ভালো লেগেছিল, সেদিন দিলারা যেমন কবিতা পড়েছে তেমনি বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর কবিতা পড়েছিলেন। এবং বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর ছোট, মানে তখন তার 17 কি 18 বছর বয়স, তখনই বাংলাদেশের এই সংকলনে তার কবিতা ছাপা হয়েছিল। আব্দুর রশিদ খান এবং আশরাফ সিদ্দিকী, আব্দুর রশিদ খানকে নিয়ে আমি কাজ করেছিলাম। আব্দুর রশিদ খান এবং আশরাফ সিদ্দিকীর সেই বইতে সংকলনের মধ্যে ছিল। 50-এর দশকের কবি হলো বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, তো শামসুর রহমানের আগেই স্টার কবি হয়ে গেছে। হ্যাঁ। আসাদ ভাই, তাহলে আপনার পরের কবিতাটি শুনি। আচ্ছা, আমার কবিতাটা এবার আলো রিফু করে। অন্ধকারে আলো রিফু করে তৃতীয় বিশ্বের কবি, তার চোখে অন্তহীন বঞ্চনার জ্বালা। অন্ধকারে দূর অতীতের সুরভিত বাণী ভেসে আসে, সেখানে মানুষ জয়ী, মানুষ মহৎ, কিসের নিঃশ্বাসে বুক তার ভরে আছে। লোডশেডিং এর রাতে উল্টে পড়ে বস্তুর মহিমা, ভাসে সুর দ্বিধায় জড়িত পদে, কম্র বক্ষে নম্র নেত্রপাতে, আলো আসে ভিকিরির মতো। আলো কাকে ভালোবাসে, সাদা নাকি কালো? কার কার প্রতি পক্ষপাত আলোকে? আলো রিফু করে কবি, দিয়ে নেভাতে চায় বিখ্যাত আধার। বাহ বাহ, অসাধারণ, বিখ্যাত। হ্যাঁ, আলো কাকে, অসাধারণ। আলো কাকে ভালোবাসে, সাদা না কালো? এটা অসাধারণ প্রশ্ন। আলোকে যদি আমরা এখানে জ্ঞান ধরি তাহলে তার কাছে তো সাদা কালোর কোনো পার্থক্য নেই। আবার আলো, আক্ষরিক অর্থে আলো আধারকে যে রিপু করে, এটা অসাধারণ একটি চিত্রকল্প। না, একটা কবিতা বই আছে, কবিতা আছে আফজাল হোসেনের। হ্যাঁ, আমি জানি না পড়ার সুযোগ হয়েছে কিনা, ভাগিস আফজাল আমাকে দিয়েছিলেন। কোন জোনাকি এই অন্ধকার চেনে না। আচ্ছা, কোন জোনাকি এই অন্ধকার চেনে না। বাহ, চেনে না, অসাধারণ। মানে এইটুকুর মধ্যে যে কত বড় একটা বক্তব্য, কত বড় একটা দর্শন লুকিয়ে আছে। আচ্ছা, আমি একটা ছোট্ট কবিতা পড়ি এবার। কবিতার নাম দুভাগ। দুভাগ, ডিভাইডেড আর কি, দুভাগ। আমি তো গোল ঘুমন্ত ভূভাগ, ধারালো ছোড়ায় আমাকে তুমি করেছো দুভাগ। একখণ্ড অন্ধকারে রাত্রি, শিখছি আমি নিষিদ্ধ পাঠ, গোপন ক্লাসের ছাত্রী। আরেকটি দিন ফর্সা, খরাক্রান্ত দুপুর রোদে, তুমিই তো জল বর্ষা। ধন্যবাদ। সেই আলো অন্ধকারে কিন্তু এসে গেল এখানে। দিলারা ভাবে আপনি যদি কিছু মন্তব্য করেন এই মানে মূল দর্শন, বাংলা কবিতার কিন্তু দর্শন একটি আলাদা জায়গা করে নিয়েছে। শব্দচয়ন, চিত্রকল্পের পাশাপাশি এটি কবিতায় থাকতে হবে ইতিহাস এবং দর্শন, এবং সেটিও আমরা খুঁজে ফিরি এই কবিতার মধ্যে, এবং সেটা পেয়ে যাই দুজনের কবিতার মধ্যেই।
কাজেই সময়ে কালে নিরবধি যতই বয়ে যাক সামনের দিকে, মূল কতগুলো যে আছে সেটাকে আমাদের স্পর্শ করতেই হয় আর কি। আচ্ছা, এবার আসাদ ভাইয়ের একটা কবিতা শুনবো এবং তারপর আসাদ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাইবো যে কবিতার যে আঙ্গিক নিয়ে হ্যাঁ, কাজ করছে নানান জন, কোনো একটা আঙ্গিক বাংলা ভাষায় সেইভাবে কিন্তু এখনো দাঁড়ায়নি নতুন কিছু। তো কোনো সম্ভাবনা আছে কি কোনো ধরনের আঙ্গিক যেটি হতে পারে, যে দাঁড়িয়ে যেতে পারে বাংলা ভাষায়, যে এইরকম করে কবিতা লেখা উচিত, এরকম মানে উচিত বলাটা ঠিক হবে না, মানে এইরকম আঙ্গিক, এই ধরনের আঙ্গিকটি দাঁড়াবে, সেইটা একটু শুনবো আসাদ ভাইয়ের কাছে। তার আগে আসাদ ভাইয়ের একটি কবিতা শুনে নিই। আগে প্রশ্নের জবাব না দিলে কবিতাটা পড়তে পারবো না। আচ্ছা, ঠিক আছে তাহলে। এনারা একটা কথা বলেছে, সাংঘাতিক কথা। এই শোনা যায় না, হ্যাঁ, সাউন্ডটা একটু দিলার একটা কথা বলেছেন, চেষ্টা করতে। খুব জরুরি কথাটা, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য পাঠ্য না হলে লোকে পড়তো কি। আমি অনেকদিন আগে বলেছিলাম একবার, কোন মিটিং এ মনে নেই, যে আব্দুল আলিমের গান আমরা শুনছি, আমরা আমরা আয়াত আলী খান সাহেবের কিংবা অন্য কোনো এরকম বাদ্য আমরা সেভাবে শুনছি কিনা, জনগণ শুনছে কিনা, শুনিনি। বুড়ো আঙুল দেখে বলতে পারি এগুলি বলে লাভটা নেই। কবিতা জনপ্রিয় হবে শেষ পর্যন্ত তিনটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সেক্স, পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন। শেষেরটা কি বললেন আসাদ ভাই? রিলিজিয়ন, আচ্ছা, সেক্স, পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন, এই তিনটা বিষয় নিয়ে যারা লিখবেন সেই লেখা অবশ্যই জনপ্রিয় হবে। এবং আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে রিসেন্টলি যেটা ডেভেলপ করেছে, সেটা হচ্ছে ভায়োলেন্স। ভায়োলেন্সটা কবিতার বিষয় হয়ে উঠেছে। তো আমি কোনটা জনপ্রিয় হবে বলা মুশকিল। যেমন আমি গজলের অনুসরণে লেখার চেষ্টা করেছি, ওটা আমার নিজের কাছেই গজলের মতো মনে হয়। নজরুল করেছেন কিছু কিছু, কিন্তু মনিরুদ্দিন ইউসুফ একেবারেই গজলের স্টাইলে লিখেছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কবিতাগুলো জনপ্রিয়তা পায়নি। কাজে গজলের আঙ্গিকে হয়তো নজরুলের গান দারুণ জনপ্রিয় হয়ে উঠবে, কবিতা হিসেবে জনপ্রিয় হবে কিনা আমি সেই কথা বলতে পারছি না। তো গালিবের অনুসরণে ভালোই কথা মনে করলাম, গজল করতে গিয়ে মনে পড়লো, গালিব তো কবি নাম, আবেগের বসে মাঝে মধ্যে আদি নাম লিখতে নাসা। গজলের প্রথম পংক্তিতে উদ্ধত কবির অহংকার পেটে পড়েছিল, তিনি নাকি অর্থাৎ আসার অর্থাৎ গালিব মনের উত্তাপ দিয়ে, দাহ দিয়ে কবিতা লেখেন। বুকের ভেতর নয়, শ্বেতাঙ্গ কাগজে শুধু দাহ দিয়ে নয়, ভাঙাচোরা যাই হোক কলম দিয়েই। বিষাক্ত বর্জ্যের মতো কিছু কিছু দাগি পংক্তি কে না লিখেছ। সময়ের হেরফের হলে ক্রোধে অন্ধ হয়ে কবিতার শব্দগুলো লাঠিয়াতে তাড়া করে। বুঝতে পারি নিরুত্তাপ মন নিয়ে এসব অনিচ্ছুক পদ রচিত হয়নি, তবে হৃদয়ের উষ্ণ রক্তে অনর্গল কলম চুবিয়ে গালিব ও মীর তাকি অনবদ্য গজলের অশ্রুর হীরক দুটি সাজালেন। মানুষ দূরের কথা, সময়ের নোংরা হাত হরফের এক নুক্তা পাল্টাতে পারেনি। এসব খবর সকলেই কম বেশি জানি, শুধু এইটুকু জানি নে সুন্দর কতটা টিকে রাখে শ্রম আর কষ্টের প্রহর। এই যে আজাদ ভাই আপনি একটি কবিতা, এই কবিতাটি লিখলেন, আমি লক্ষ্য করছিলাম যে আপনি অক্ষরবৃত্তের চালটি মেনটেন করেছেন। কিন্তু এখন এই সময় যারা লিখছে, আমি আপনারাও স্বীকার করেন যে মানে ছন্দ মানতেই হবে এমন কোনো কথা নেই, মানে ফ্রি ভার্সে গিয়েও অসাধারণ ভালো কবিতা লেখা যায়। স্বীকার করার পরেও আমি লক্ষ্য করেছি 60-এর কবিরা 70-এর কবিরা ছন্দেই থাকেন শেষ পর্যন্ত, মানে বিশেষ করে অক্ষরবৃত্তের চালটা শেষ পর্যন্ত ধরে রাখেন। কিন্তু এখন আমি দেখছি যে পরের কবিরা, বিশেষ করে 90 উত্তর কবিরা, তারা সেই চালটি মানছেন না। তো এই যে মানছেন না এবং আপনারা মানছেন, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি আমি মনে করি যে মানুষের মনের কথাটি
উচ্চারিত হয়, যদি ঠিক মতো উচ্চারিত হয়, সেটা ছন্দে হোক, ছন্দের বাইরে হোক, যেভাবেই হোক, এমনকি যদি গালাগালিও হয়, মানুষের মনের কথার প্রতিধ্বনি যদি তাকে থাকে, সেটা মানুষ গ্রহণ করবেই। হ্যাঁ, এখন রবীন্দ্রনাথ এটা গানের ভাষায় গান করতে গিয়ে টের পেয়েছেন, মানুষ যখন কান্নাকাটি করতে চায় তখন দীর্ঘস্বরে কান্নাকাটি করে, মানুষ যখন উল্লাস প্রকাশ করতে চায় মানুষ তখন দ্রুত কথা বলে, গানের ভাষা সেরকম পাল্টায়, মানুষ যখন হাসে তখন গালের দিকে যায়, গানের বাণী অন্যরকমের করে, মানুষ যখন দুঃখ পায় কথাটা অন্যরকমের হয়। গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ এগুলো বলেছেন, কবিতার ক্ষেত্রে বলেছেন, কবিতার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক কথা বলেছেন, সেগুলো এক জায়গায় করা মুশকিল। তবু আমাদের উপকার হয়েছে, আমরা আমাদের প্রয়োজনের মতো রবীন্দ্রনাথ থেকে ধার করে নিয়ে নিই, আমাদের একটা সুবিধা আছে। এখন যেদিন টাইপরাইটার এসে গেছে, যেদিন ছাপাখানা এসে গেছে, সেদিন হস্তাক্ষর সুন্দর করিবে এটা লেখার করার প্রয়োজন আর হলো না। আমি জানি না এটা হস্তাক্ষর সুন্দর করিবে, এটা এটা আমাদের পাঠ লিখতে হতো, একেবারে ক্লাস 1, 2, 1 থেকে 5, 6 পর্যন্ত লিখতে হতো, হাতে লেখা বাধ্যতামূলক ছিল। হ্যাঁ, আমাদের ছোটবেলাতে বাধ্যতামূলক লিখেছি আমরা। এখন কি এটার প্রয়োজন আছে? এখন মানে আমাদের নাতি, সে মানে অনর্গল গুগলের সঙ্গে কথাবার্তা বলছিল, তো সে কত 7 বছর কয়েক মাস হয়েছে মাত্র। আমি তো বাড়ি করতে পারি না, এই যে টিপা টিপি এগুলি কাজ তো ওই করে। এখন প্রশ্ন হচ্ছে যে শব্দ কিন্তু পাল্টাবে, যখন ছাপাখানায় এসে গেছে তখন একরকমের হয়েছে, যখন মানুষের ছাপাখানা ছিল না, কান ছিল, রাস্তায় যে প্রেমের কবিতাগুলো বিক্রি হয়, হুয়ার আব্বা গনি খোদার বাণী স্মরণ করিয়া লিখিলাম আমি যত্ন করিয়া ধর্মসাক্ষী আছে, এই ফর্মে আমরা দেখবো যে শঙ্খ ঘোষের একটা কবিতা আছে কলকাতা নিয়ে বাবুকে নিয়ে, এই ফর্মে কবিতা আছে। তিনি চাচ্ছেন যে এই ফর্মে কবিতাটা পড়া হোক, কিন্তু তিনি কি তারপরে আর একটি কবিতা তিনি লিখেছেন? লেখেননি। কাজে কোন ফর্ম এখন কোনটা পপুলার হবে বলা মুশকিল। পপুলারিটি ধরার চেষ্টা কোন কোন কবি করেন, আবার কোন কোন কবি বলেন যে না, পপুলারিটি কবিতাকে নষ্ট করে। বিশেষ করে শহীদ ভাই এটা সবসময় বলতেন, শহীদ কাদরী, যে পপুলারিটি, আমি বললাম যে অনেকে তো আপনার সঙ্গতি কবিতা মুখে মুখে বলে এই জনপ্রিয়তা একটা ফালতু জিনিস, একসময় তোমাকে অভিবাদন প্রিয় তোমার মুখে মুখে ছিল, এখন সঙ্গতি মুখে মুখে, এগুলো খুব ফালতু জিনিস, জনপ্রিয়তার ধারে কাছেও যাবা না। তো এটা উনি বলেছেন, এটা সব কবি এটা বলে, কিন্তু শেষ পর্যন্ত যায় কেউ মানে না, কবিও মানে না, এটা সব কবি বলেন এবং এটা জানেন। আমাকে শামসুর রহমান বলেছে, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, স্বাধীনতা তুমি। বললেন যে আসার রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলে পর এই কবিতা কেউ পড়বে না। সিরিয়াসলি বলেছেন আমাকে শহীদ কাদরী, শামসুর রহমান, আল মাহমুদ এরকম বহু কবিতা নিয়ে বলেছেন আমার সঙ্গে, বহু কবিতার সঙ্গে। কিন্তু এটা কোনো কথা না। কবিতা যদি কারো ব্যক্তি, আমি একটা কবিতা পড়ছি, হয়তো স্প্যানিশ ভাষায় লেখা, কারো অনুবাদ করছি, আমি জানি না কি অনুবাদ করেছে, কিন্তু আমার অভিজ্ঞতার সঙ্গে মিলে যাচ্ছে, আমি কি বসে থাকবো নাকি? এটা স্প্যানিশ কবিতা কি না, স্পেনের কবিতা তারা এটা হুইস্কি খেয়েছে লিখেছে না বিয়ার খেয়ে লিখেছে, এত সব চিন্তা করতে যাবো নাকি বসে বসে? আমার ভালো লেগেছে, নাও লাগতে পারে, আরেকজনের ভালো লাগছে, তাহলে আমার লাগতেই হবে, আমার কোনো খাস কথা নাই। হ্যাঁ, আমি এটাই খুব গভীরভাবে বিশ্বাস করি যে কবিদের কোনো ডিকটেট করে লাভ নাই, ওরা ঠিকই পছন্দ করে নেবে। এবং যেমন আমরা বহুবার এটা বলেছি, আবারও আমি বলি যে আমাদের তখন আহসান হাবিব, শামসুর রহমান থেকে আরম্ভ করে আমাদের সব কবিরা তখন জীবিত, তবু রুদ্র লিখে ফেললেন না ওই লাইনটা, যে পুরনো শিয়ালাজ আমাদের পতাকা খামচে ধরেছেন, জাতির পতাকা খামচে ধরেছে পুরনো শকুন। একটা যুগে আমি এই জন্য বলি যে কালো চুলের অ্যাডভান্টেজটা হচ্ছে কালো চুল তার সময়কে ধরতে পারে, আমরা অভিজ্ঞতা দিয়ে অনেক দূর যেতে পারি। খুব সুন্দর বলেছিলেন, মানে সালাম জানাতে হয় আইনস্টাইনকে। আইনস্টাইন বলছিলেন যে লজিক এর থেকে বীর দূরত্ব বার করতে পারে, কিন্তু ইমাজিনেশন, কল্পনা অনেক দূর যেতে পারে, অনেক দূর যেতে পারে। এখন কল্পনা যে করবে, যিনি করছেন তার পুঁজি তো হচ্ছে এই শব্দ, আমরা যা দিয়ে লিখছি। এবং আমি যেটা বারবার বলি যে অনিচ্ছা সত্ত্বেও
আমাকে এই বাংলা ভাষায় লিখতে হচ্ছে। আমি মাঝে মাঝে অপছন্দ করি। পেরেছিলেন এটা কেউ অস্বীকার যে নিজের শব্দকে অস্বীকার করে আমি লিখবো? সম্ভব না। ইট ইজ নট পসিবল। এবং মাতৃভাষা ছাড়া হয়তো অনেকে অনেকভাবে লিখতে পারেন, সেটা আলাদা কথা। টি.এস. এলিয়ট নাকি ফ্রেঞ্চ ভাষায় লিখেছেন, ফরাসিরা নাকি বলে যে মিষ্টি মিষ্টি ভুল আছে, কিন্তু ভালোই তো, কি খবর। তো ওরকম কথা হয়তো না, আমাদের রবি নজরুল ইসলাম উর্দুতে লিখেছেন, হিন্দিতে লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথের ইংরেজি ট্রান্সলেশন বলবো, না রিমেক বলবো, না রিক্রিয়েশন বলবো? তার যে গীতাঞ্জলির ইংরেজিটা, সেটা তো একেবারে যুগান্তকারী ব্যাপার। এখন কথা হচ্ছে যে আমি আমার কালের কথা যখন আমি বলছি তখন একরকমের, এবং আমার জীবনযাপনের পদ্ধতিতে একরকমের। আজকে যে 17, 18, 16 বছর পেরিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ছেলেরা, তরুণ, তার কাছে যে একটা সূর্যোদয়, যে ঝকঝক করে আসা সূর্যোদয়, আমার কাছে কিন্তু সেরকম না। এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই তো আমার। আইনস্টাইন আসলে ওইটা খুব স্পেসিফিক্যালি বলেছে যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ, এন্ড ইমাজিনেশন কবিদেরই ইমাজিনেশন পাওয়ার সবচেয়ে বেশি, এতে কোনো সন্দেহ নাই। আমি এই জায়গায় এসে বলছি যে কবিরাই পারবে কোনটা গ্রহণ করবে কি করবে না, কবিরাই ঠিক করবে। আচ্ছা, আমি একটা ছোট্ট কবিতা পড়ি এবার, প্লিজ। তারপরে একটু দিলারা ভাবির আলোচনা শুনবো। আমার কবিতার নাম শামুক। বাহ। নিয়মের অবগুণ্ঠন, আমি এক গোটানো শামুক। শামুক। হ্যাঁ, নিয়মের অবগুণ্ঠন, আমি এক গোটানো শামুক। শীতল ও শক্ত ত্বক, দিও না এ দোষ। ভেতরে এসো হে কামুক পুরুষ, দাও দাও পোড়াবো, দেখো আমি কতটা কামুক। হাঙরে ভয় তাই উঠেছি ডাঙায়, যে চায় ভেজাতে গা সাগরে নামুক। মাটি যদি ভালোবেসে অঙ্গ রাঙায়, গোপনে খুলে দেব আমার হামুক। বাহ, চমৎকার। হারিস, এটা খুব দিলারাই বলুক, আমি খুব চমৎকার। আমার খুব ভালো লেগেছে, সেটা আলাদা কথা। হ্যাঁ হ্যাঁ, খুব 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 চমৎকার। তো এই শামুক প্রসঙ্গেই আমার মনে হচ্ছে যে আরেকটা উপমা কবিদের, যে ঝিনুকের, যে ঝিনুক নীরবে ঝিনুক সহ। মুক্ত ফলায় তার নাম হচ্ছে সুক্তি। হ্যাঁ, কিন্তু সেও কিন্তু ওই সমুদ্র তলদেশে যখন হাঁটতে থাকে, একটা কণা পাথর বালু ঢুকে যায় ভেতরে, ওটাকে ঘিরেই তার একটি ক্ষতের সৃষ্টি হয়। ওই লালাগুলো ঝরতে ঝরতে যেদিন মুক্তটি পরিপূর্ণ হয়, সেই দিন ঝিনুকটি মারা যায়। অর্থাৎ একজন কবিও তার জীবনের সবকিছু দিয়ে তিনি কিন্তু চলে যান। তো এই জন্যেই একজন হচ্ছে সুক্তি আর বাকিরা ঝিনুক। তো একজন কবি আর বাকিরা মানুষ। বিষয়টা এখানেই যে অনেক বড় কাজ তিনি করেন, সৃষ্টিশীল কাজ করেন। আর আমি মাঝখানে কথাগুলো খুব শুনতে পাচ্ছিলাম না, তারপরেও যে বিষয়টি নিয়ে আপনি বললেন যে আঙ্গিকের বিষয়টা, তো ওটি তো অনেক আগে থেকেই আধার এবং আধের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা আছে পাশ্চাত্য সাহিত্যে বা প্রাচ্য সাহিত্যে। আর মাঝখানে আমাদের আসাদ ভাই তো অধ্যাপনা করেছেন বেশ কিছুদিন ব্রাহ্মণবাড়িয়া কলেজে, সাংবাদিকতা কোথায় নেই আমার জেলায়। তো আমি ব্রাহ্মণবাড়িয়ার। হ্যাঁ, কিছু বলবার থাকে না। নবীনগর। হ্যাঁ, একটু জানতে চাই কোথায় নবীনগরে? রতনপুর। রতনপুর কাজীবাড়ি। তো সেখানে আমি মনে করি যে আমি গেছি 63-তে ডিসেম্বর মাসে। রতনপুরে গিয়েছেন? আচ্ছা। আমার এক বন্ধু ছিলেন ওখানে টিচার, ওর সঙ্গে দেখা করতে গেছিলাম আমি আর ওয়াজেদ। আমাদের কাজী সাহেব ও কাজী শহীদুল হক সাহেব ভাইস প্রিন্সিপাল ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কলেজে। আচ্ছা। আত্মীয় নাকি? ওই আমাদের বাড়িরই হবে, হয়তো রতনপুরের হলেও বাড়িরই হবে। আমি অবশ্য অত যোগাযোগ নেই এখন। এখন আমি একটু শেকড় খোঁজার চেষ্টা করছি। আর জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে বলে ওই গ্রামের সঙ্গে অত যোগাযোগ ছিল না। শেকড়ে ফিরে যাওয়াই এখন ঘড়ি, এটা না শুনে তো হবে না। সূর্য হলেন ঘড়ি,
ঠিক আছে, তাহলে আমরা আসাদ ভাইয়ের তো কবিতা শুনতেই শুনি হবে। এখন, যদি ওইটা হাতের কাছে থাকে। অনেক সময় হাতের কাছে হ্যাঁ। থাকে না, যদি এটাও থাকে। মুখস্থ আছে, এটা সুবিধা আছে, এটা আচ্ছা এতবার না, করতে হবে। এটার মধ্যে আসাদ ভাই স্মৃতি থেকেই বলতে পারবেন। আচ্ছা, তাহলে তো খুব কবিতাটা মেয়ে লোক হতে পারতো, কিন্তু মেয়েদের দাড়ি হয় না, হ্যাঁ। এটা লোকটা কবিতার নাম হয়ে গেছে লোকটা। ওদের হাতে ঘড়ি তো নেই, সময় তো নেই, সূর্য হলেন ঘড়ি, কয়েক ছটাক চালের জন্য, ডালের জন্য, সবজি আনাজ লবণ টানাও শুধু বিশুদ্ধ জোগাড় করতে 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 লোকটার দাড়ি পাকলো, চুল পাকলো, কসাইগুলোর পাকা হাত আরো বাড়তি পাকা হলো, কিন্তু কয়েক ছটাক সবজি আনাজ লবণ টানা ওষুধ বিশুদ্ধ জোগাড় হয়নি, জোগাড় হয় না হয় না হয় না হয় না। ওদের হাতে ঘড়ি তো নেই, সময় তো নেই, সূর্য হলেন ঘড়ি, কয়েক ছটাক চালের জন্য, ডালের জন্য, সবজি আনাজ লবণ টানা ওষুধ বিশুদ্ধ জোগাড় করতে করতে করতে। খুবই ছোট্ট করে লেখাটা। বিউটিফুল, বিউটিফুল কবিতা। অসাধারণ। আচ্ছা, আমি আসাদ ভাই, আমি দেহ কাব্য নামে জহিরের আমার কাছ একটি থেকে একটা মাত্রাবৃত্তের কবিতা শুনি। মাত্রাবৃত্ত, আমার হাতে এখন একটা স্বরবৃত্তের কবিতা আছে, এটা পড়ি, তারপর মাত্রাবৃত্ত আমি পড়বো দু একটা। আমি দেহ কাব্য নামে হ্যাঁ, হ্যাঁ, 44টি কবিতা লিখেছিলাম, সবগুলো স্বরবৃত্ত ছন্দে 10 লাইনে। সবগুলোই 10 লাইনে না, 3টা আবার এর মধ্যে সনেট হয়ে গেছে একটু ভাঙার জন্য। তো সেগুলো নিয়ে একটা বই বেরিয়েছিল, সেখান থেকে আমি একটি কবিতা পড়ছি, দেহ নিয়ে কাজ আর কি কিছুটা। দেহ কাব্য 4 এটা। এই দেহটি পালতোলা এক ছিপছিপে নৌকা, সমস্ত রাত খোঁজে শুধু ঘাটেরই মৌকা। গহীন গাঙে নাও ভাসিয়ে হলাম দেশান্তরী, পাটাতনের নিচে আছে সঞ্চিত ধন করি। ঈশানে ঝড় উথাল পাথাল, ঢেউ উঠেছে গাঙে, ছইয়ার ভেতর কাহার বাতাল, বাজায় রে কোন লাঙে। তুফান আসে তুফান থামে, গাং তো ফুরায় না, ঘাটের চুমু তৃষ্ণা জাগে, বুক তো জুড়ায় না। কে যে আমায় ভাসিয়ে দিল এমন ভরা গাঙে, অন্ধকারে বৈঠা মেরে মাঝ নদীতে ভাঙে। এই হলো আর কি দেহকাব্য। এইরকম ছন্দের প্রসঙ্গ যে আসে, না আমি বলতে চাই ছন্দের প্রসঙ্গ যে আসে কেন কবিতায়, কবিতার মধ্যে যে একটা রিদম তৈরি করে, কবিতা যে একটা আনন্দের বিষয়, এই আনন্দের বিষয়টাকে নাচিয়ে তোলে কিন্তু আসলে ছন্দ। যে কারণে আসাদ ভাই, আপনার মনে আছে যে আমরা মাত্রাবৃত্ত ছন্দে রবীন্দ্রনাথকে দেখলাম সোনার তরী মানুষীতে দারুণ পরীক্ষা নিরীক্ষা করলেন, শেষে এসে কিন্তু তিনি অক্ষরবৃত্তে আসলেন, এবং ওই যে পঞ্চকবির জ্বালাতনে তখন লিপিকাতে এসে গদ্য শুরু করলেন। তো এখন কোথায় যাবে কিন্তু কাজী কিন্তু একটা প্রশ্ন করেছিল যে কোন আঙ্গিকটা শেষ পর্যন্ত যাবে, কিন্তু কোন আঙ্গিক যাবে এটা বলার চেয়েও আমার মনে হয় যে ধারাবাহিকতাটা বাংলা কবিতায় আছে, সেটি হচ্ছে যে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য স্বরবৃত্ত, যেমন খনিকাটা পুরোটাই রবীন্দ্রনাথ দেখিয়ে দিয়েছেন স্বরবৃত্ত কিভাবে কত গুরু কথা লঘু ছন্দে বলা যায়, সে সব দেখিয়ে টেকিয়ে শেষ পর্যন্ত তিনি কি করলেন, অক্ষরবৃত্তে চলে আসলেন। তারপরে তার শেষ জন্মদিনে শেষ রূপনারায়ণের কোলে বিভিন্ন কবিতার মধ্যে ছেড়ে গেলেন, আমারে গান ছেড়েছে তার সকল অলংকার, পরিত্যাগ করে কিন্তু যাত্রা শুরু করে দিলেন, এবং 30-এর কবিদেরকেও ধরলেন তিনি লিপিকাতে গিয়ে। তো এইভাবে আমার মনে হয় যে আধার এবং আধের যে সম্পর্কটা, এটা ধারাবাহিক চলমান একটি প্রক্রিয়া। ভাষা যেমন গ্রহণ বর্জনের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আমরা আমি হব তব মালঞ্চের মালা কারো লিখবো না, মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশির আর হাতে রণতুর্য, সেখানেও আর আমরা নেই, আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে চলার নামটাই হচ্ছে অগ্রগতি বা আমাদের পশ্চিম আসলে ছন্দের অগ্রযাত্রা। শৃঙ্খল থেকে টিএস আর এলিয়ট, সেই অগ্রযাত্রায় আমরা আধুনিকতা ছাড়িয়ে উত্তর আধুনিক। এজরা পাউন্ডের সময় কাল থেকে এর শুনতে পরে পাচ্ছি না। আমার মনে হয় আপনার ওইখানে একটু সাউন্ডটা বাড়াতে হবে। হ্যাঁ, এমনিতে সাউন্ড আমাদের ঠিকই আছে, কথা বলা।
আচ্ছা এজরা পাউন্ডের সময় কাল থেকে আসলে পশ্চিমের লোকেরা কবিরা ছন্দকে মানে যত মুক্ত হওয়া যায়, যত স্বাধীন হওয়া যায় চেষ্টা করেছে, যত শৃঙ্খল যত কমিয়ে ফেলা যায় কোনো বাইন্ডিংস এর মধ্যে না থাকতে। কিন্তু আমাদের দেশে আপনি দেখেন চর্যাপদ থেকে আজ পর্যন্ত এই যে 1000 বছরেরও বেশি সময় ধরে আমরা কিন্তু ছন্দের মধ্যেই আছি কোনো এক কারণে। আর বাংলা ভাষায় আপনি দেখেন স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, মাত্রাবৃত্তে আবার 5 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা। এই যে ছন্দ, এত বিশ্লেষণ, এত শ্রেণী বিন্যাস ছন্দের। আমি তো ইংরেজি ভাষায় আমি শেক্সপিয়ারের সনেট পড়ি, অমুক সনেট পড়ি, শুধু সিলেবল গুনে গুনে ওরা লিখেছে। হ্যাঁ ওই এক স্বরবৃত্ত ছন্দ ছাড়া আর কোনো ব্ল্যাঙ্ক ছন্দ ভার্স খুঁজে পাই আর না। কয়েকটা ছন্দ ছাড়া তো খুব বেশি নাই। হ্যাঁ, আমরা আমরা ওদের আমরা দেশে মনে হয় ঋতুও আমার কেন জানি ঋতুও মনে হয় যেমন বাংলা কম কবিতা 4টা। ছন্দমুক্ত হতে পারবে না কোনো কালেই। না, এরকম ভবিষ্যৎবাণী করতে চাই না। এরকম ভবিষ্যৎবাণী না করে বরং বলি যে বাংলা কবিতা মানে আমাদের মনের কথার যোগ্য হয়ে যেন শব্দগুলো আসে, শব্দ নতুন তৈরি হবে। যেমন এই যে ডিজিটাল ফর্মে আসার সঙ্গে সঙ্গে প্রায় 400-450 নতুন শব্দ এসে গেছে বাংলা ভাষায়। হুম। হ্যাঁ, এখন আরো নতুন শব্দ চলে আসবে নানাভাবে, হয়তো ভিন্ন কনটেক্সটে, ভিন্ন কন্ডিশনে শব্দ চলে আসবে, শব্দের অর্থ পাল্টে যাবে, শব্দের অর্থ পাল্টে যাবে। কবিতায় তো কৃতিত্ব, একটা বড় কৃতিত্ব হচ্ছে শব্দের অর্থকে অনেকটা টেনে বড় করা যায়, ছোট করা যায়। এইটা তো কবিতার আছেই, কোনো সন্দেহ নেই। তবে যদি কোনো ভালো কোনো চিত্রকল্প নির্মাণ করা যায়, কোনো চমক সৃষ্টি করা যায়, তাহলে ছন্দ না হলেও সেটাকে ভালো লাগে, মানুষ গ্রহণ করে। কিন্তু শুধু কথাগুলোই বলে গেলাম, কোনো চিত্রকল্প নেই, কোনো অন্য ধরনের কোনো প্রচ্ছন্ন কোনো ইঙ্গিত নেই, চমক নেই, ছন্দ নেই, সেখানে তাহলে সেটাকে আর গ্রহণ করা কঠিন হয়ে যায় আর কি কবিতা হিসেবে। না, আচ্ছা, সেখানে কিন্তু অলংকারের প্রশ্ন আছে। হ্যাঁ নিশ্চয়ই, চিত্রকল্প, উপমা, আপনার অলংকার এইসব যদি থাকতেই হবে। থাকে, হ্যাঁ এবং উপযুক্ত, কবিতার মধ্যে শেষ পর্যন্ত একটা রহস্য বর্তমান থাকা খুব এক্স্যাক্টলি। জরুরি। তার মধ্যে দার্শনিকতাও থাকবে, ইতিহাসও থাকবে, তার ঐতিহ্য থাকবে, প্লাস একটা দার্শনিকতায় আমি পৌঁছতে হবে। নাহলে মাত্রাবৃত্তের কবিতা শুধু কবিতা খুঁজে পেয়েছি, কিছু আমি শব্দ পড়ে মানুষ আনন্দ পাওয়ার কোনো কারণ নাই। মাত্রাবৃত্তের কবিতা হ্যাঁ, খুঁজে পেয়েছি, ছোট ছোট দুটি কবিতা পড়ি। শুনতে পাই এই নাই। এই করোনা কালে লেখা ও আচ্ছা, মাত্রাবৃত্তের ছোট ছোট দুটি কবিতা পড়ছি। একেবারে তাজা কবিতা। তাজা কবিতা, 6 মাত্রার মাত্রাবৃত্ত। ওর বাড়িটিও মেঠো সড়কের পাশে, হয়তো বা দূর বড় জোর বিঘে 2, ইচ্ছের পাখি উড়ে গিয়ে বসে কাঁধে, আমি তাকে রোজ দুহাত বাড়িয়ে ছুঁই। দোলন চাপার শুভ্র হাসিতে ভোর, দুঠোঁটের ফাঁকে ফুটে আছে কত জুই, কৃষ্ণচূড়ার ডাল ফেটে হাসে লাল, ওখানে দাঁড়িয়ে নেই শুধু আজ তুই। আরেকটি এরকম ছোট ছোট আমি 8 লাইনের কিছু মাত্রাবৃত্তের কবিতা, করোনা কালের মাত্রাবৃত্ত নাম দিয়ে লিখে রেখেছি। এর পরেরটা হচ্ছে, পৃথিবীকে যদি ঢেকে দেয় কালো চাঁদ, আকাশ না পেয়ে মেঘেরা নীরবে কাঁদে, কান্নার রাতে কালো স্রোতে ভিজে তুমি আমার জন্য একাকী দাঁড়াবে ছাদে। যদিও গাছেরা পত্র পুষ্পে ভরা, ডুবে আছে ওরা আধারের গিরি খাদে, না যদি তোমাকে দেখি আমি সেই রাতে, আমার দু চোখ গলে যাবে প্রতিবাদে। এই মাত্রাবৃত্ত শুনতে চাইলেন বলে আমি এই দুইটা ছোট ছোট কবিতা পড়লাম আর কি। চমৎকার চমৎকার। আসাদ ভাই, এবার আপনার কবিতা শুনি। কোনটা পড়ি, হয়তো আমার বিপদে পড়ে দিচ্ছে এখন। দাম বাড়ে কবিতাটা। দাম বাড়ে চাউলের, তেলের, নুনের, দাম বাড়ে ওষুধের, মানুষ খুনের, বাড়ি ভাড়া বেড়ে যায় মরচি মতন, রিক্সার ভাড়া শুনে লুটছে পতন, কাপড়ের কাগজের কলমের দাম, দোকানির কথা বড় ন্যাংটা উদাম, মানুষের দাম কমে প্রতি বছরেই, বাঙালির দাম নেই 75-এ। বাহ বাহ, একেবারে জায়গা মতো শেষে গিয়ে আঘাতটা করে দিয়েছেন। এবং আরেকটা আমি মনে করি যে আমরা হিন্দুদেরকে দায়ী করি, হিন্দুরা আমাদেরকে দায়ী করবেন, কিন্তু আসল দায়ী যে কে, সেই 200 বছর দুঃখ কষ্টের দাম কম লাগলে আমাদের সুখ, সেই আমাদের একটি মাত্র সুখ, এই সুখ নয়,
জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে যতটুকু খাঁটি সুখ পাওয়া যায় কিনবো। ইচ্ছাটা ছিল এরকমই, অনুগত, নিরীহ এবং সৎ মানুষের। এর চেয়ে কি বা আকাঙ্ক্ষা থাকতে পারে? দগ্ধ খুঁটিতে ভর দেওয়া সঞ্চয়ের বদলে পেলাম নিরাপত্তাহীন ফুর্তি। নাকের ডগায় ঝুলছে সেই 200 বছরের পুরনো রাঙা মূল্য। এটা আমি মনে করি কবিতা হিসেবে যে খুব ভালো হয়েছে আমি মনে করি না, মোটেও মনে করি না। কিন্তু আমার মনে হয় যে এই একটা বিষয় নিয়ে আমরা কেউ লিখিনি, যে আমাদের যে প্রবহমান বাঙালির মধ্যে যে বিরাট মনুষ্যত্ব ছিল, মানবতা ছিল, সেটার জায়গায় গিয়ে ভেঙে চুরে মানুষের প্রতি হিংসা, ক্রোধ এগুলো সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সেখানে সাম্প্রদায়িক অশান্তি বাড়িয়ে ডিভাইড করে রুল করা, এবং সেখান থেকে পরবর্তীকালে তারই উপর ভিত্তি করে জিন্না নেহেরুর মাতব্বরি, এবং সেটি সহ্য করতে করতে আমরা পাকিস্তান এবং পাকিস্তানের জিন্না আইয়ুব খানদের মাতব্বরি সহ্য করতে করতে প্রচন্ড রক্ত দিয়ে বাংলাদেশ। কাজে আমাদের এই ভাষাভিত্তিক জাতীয়তা, যেটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, আমি মনে করি অন্তত, যেখানে আমাদের অনেক প্রতিভাবান কবিকে অনেক ভুল বোঝার সুযোগ ঘটেছে। আমার মনে হয় ফরুক আহমদের মতো অত বড় শক্তিশালী কবি অনেক ভুল বোঝার শিকার হয়েছে। আবার অনেকে এখন গুরুত্বই পাচ্ছেন না, যেমন সানাউল হক খুব চমৎকার মিষ্টি কবিতা লিখে গেছেন কিছু, ইমাউল হক অনেক মিষ্টি মিষ্টি কবিতা লিখেছেন, আব্দুল মান্নান সৈয়দ, আমার মনে হয় না এখন কেউ, আবুল হাসান, আবিদ আজাদ, এদের যে কবিতার ধারা, এবং আমাদের মধ্যে কবিতা নিয়ে মারাত্মক মন্তব্য করেছেন, লিখে গেলে ভালো করতেন। রফিক আজাদ সিরিয়াস মন্তব্য করে গেছেন যে বাংলা কবিতার ইতিহাস কি, অনুবাদের ইতিহাস, মানে অনুবাদ করে করে বাংলা কবিতায় করছে, অর্থাৎ বাইরের জিনিসটা ধার করে করে বাংলা কবিতায় গেছে। এবং উনি টোটাল কবিতা না বললে রবীন্দ্রনাথের কবিতার ঐক্যবদ্ধ কবিতার রূপটাকে মেনে নিয়েও উনি যে বললেন যে কি কবিতা, কি পদ্য প্রবন্ধ, পদ্য প্রবন্ধ, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কবিতা না, কিন্তু শব্দটা কিন্তু কবিতা না, পদ্য প্রবন্ধ, এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এগুলোর কোনো লিখিত রূপ থাকলে খুব সুবিধা হতো আমার মনে হয়, যেটা আমরা অনেক কিছু পেতে পারতাম, এবং আমাদের এগুলো তো আমরা কেউ লিখে রাখিনি, মুশকিল হয়েছে। অনুবাদ নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, অনুবাদ নিয়ে আরো অনেক কথা বলা হবেও, এবং আমি নিশ্চিত যে আমাদের কবিতা, এটা স্বীকার করতে হবে, আজকে হোক কালকে হোক 200 বছর পরে হোক, আমাদের কবিতার কারো কারো কবিতা নিশ্চয়ই চমকে দেওয়ার মতো কবিতা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। মধুসূদন যখন রাবণকে স্টাবলিশ করছেন, তখন রাবণ কি আর রাবণ কতখানি শক্তিশালী আমরা অযোধ্যা মসজিদ ভাঙার ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি। অযোধ্যা ইস্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে একেবারে। হ্যাঁ, তো সেই জায়গায় ভাঙাটা অত সোজা না, কিন্তু যখন ইহলৌকিকতায় ফিরে এলেন ঈশ্বরগুপ্ত, খুব কম কথা না। কি তোপসে মাছ, রাম ছাগল, মানে পাঠার মাংস, তোপসে মাছ, একেবারে ইহলৌকিক ব্যাপার, কোনো দেব দেবী না, রাজা বাদশা না, একেবারেই সাধারণ মানুষের। এটা ভাবা যায় নাকি এটা? এবং সেখান থেকে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ যাকে ফলো করেছিলেন, সে পাল্টে গেছে, কিন্তু সময় পাল্টে গেছে, এবং রবীন্দ্রনাথ অন্য জায়গায় এসে নিয়ে গেলেন। এবং আজকে আমরা জীবনের মুখোমুখি এসে দাঁড়িয়েছি, এবং আমরা যেমন আমি যখন প্রথমে চমকে গেছিলাম বাংলাদেশের কবিতার ভিতরে আল মাহমুদের ব্রে কবিতার পড়ে, তাসের উপর কবিতা লেখা যায়, ব্রের উপর কবিতা, স্বাভাবিকভাবে চমকে উঠেছিলাম। আজকে আমাদের যে কথাটা আজকে আমরা তিনজনে আলাপ করছি, হয়তো অনেকে শুনছেন আমেরিকাতে, অনেকে শুনছেন কানাডাতে, কিংবা বাংলাদেশে বা পশ্চিম বাংলার অনেক জায়গায় হয়তো অনেকে শুনছেন, কিন্তু আমরা যে তিনজন বসে আছি, তিনজনই কিন্তু একেবারে মার্কা মারা প্রবাসী, চাই বা না চাই। হ্যাঁ, এবং কাজেই তো দীর্ঘদিন বাইরে বাইরে কাটিয়েছেন, ইদানিং একটু সেটেল হয়েছেন হয়তো নিউ ইয়র্কে। দিলারাও তাই, দিলারা প্রিন্সিপাল ছিলেন বাংলাদেশ স্কুল টেক্সট বুকের, ইস্ট পাকিস্তান টেক্সট বুক, যেটা পরে বাংলাদেশ
ইয়ে হলো, তার চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন। তো এক একটা পেশা থেকেও আমরা এই বাংলা শব্দের প্রতি অনুগত থেকে গেলাম, এবং এটাকে আমি গুরুত্ব দিচ্ছি। এবং আমরা কি শব্দকে একটু বাড়াতে পেরেছি? একটু। আল মাহমুদ যে প্রশ্নটা করেছেন অনেক আগে, 70-এর আগে, 60-এর মাঝামাঝি সময়ে, কতদূর এইগুলো মানুষ। এখন প্রশ্নটা করতে পারি, কতদূর পেছালো মানুষ। বরং এই করোনার এই গন্ডগোলটা আমাদেরকে বরং আরো একটু কাছাকাছি এনে দিয়েছে। অত দুঃখ আমাদেরকে একটু কাছাকাছি এনে দেয়, আমার মনে হচ্ছে সুখের চাইতে। কি জানি, হয়তো আমার ভুল ধারণা হতে পারে, এটা আমি জানি না। কাজে ফর্ম এগুলো তো হবেই। আমি এই যে যেটা পড়লাম পাঞ্জাবি, এটার কলার ছিল না। আমি তো 71-এর আগে কলার দেখেই নাই। আমি এটা এরকম পাঞ্জাবি, প্রিন্ট পাঞ্জাবি পরে গেছিলাম। এইচ.কে মাহমুদ ছিল ক্যামেরাম্যান টেলিভিশনের। ধরুন আপনার গলা চিকন, এভাবে পড়তেন কেন, কলারওয়ালা পাঞ্জাবি পরে। এটার নাম ছিল তখন রাজেশ খান্না পাঞ্জাবি। রাজেশ খান্না 71-এর পরে কিন্তু বলছি, রাজেশ খান্নার ছবি টবি দেখে এখন কলারওয়ালা পাঞ্জাবি খুব চলছে। তেমনি জামা কাপড়ের সব বাচ্চা মেয়েরা আমি দেখেছি যাদের ওড়না পরার কথা ছিল তারা ওড়না পরতো না, কিন্তু পাকিস্তান হওয়ার পর দেখি যে বাচ্চা বাচ্চা মেয়েরা প্লাস 3 পরে বাচ্চা মেয়েরা কি কায়দা করে ওড়না টোনা করছে। তো এগুলো হয়ে যায় এই সময়। বড় অদ্ভুত ব্যাপার, বড় অদ্ভুত ব্যাপার। আমরা সময়ের কাছে কিছুটা তো এবার আমি একটা দার্শনিক কবিতা আমরা আসাদ ভাই, আমি একটা স্মৃতি। হ্যাঁ ঠিক আছে, বলেন দিলার ভাই, বলেন, তারপরে পড়ছি। কবিতা কে পড়বে? আপনি কথাটা বলে নেন, তারপর পড়ি। একটা স্মৃতির কথা মনে করে দেই। আমি যখন ওই যে উত্তরাধিকারে কবিতা দিতে বাংলা একাডেমি যেতাম মাঝে মধ্যে, তো একদিন ওরকম একটা কবিতা নিয়ে রফিকা জাদের সামনে বসছি। তো উনি ওই ভালোবাসা শব্দটা আমার শুধু ওকার না দিয়ে ল দিয়ে লিখতাম। তো আসাদ ভাই সেখানে উপস্থিত, বলছে দিলারার ভালোবাসা ওকার ছাড়া কেন? এবং তারপরে থেকে আমি ভালোবাসা লিখতে আর কখনো ভুল করি না। এরকম অনেক স্মৃতি আছে। আর বিশেষ করে যেটা আমার কাছে মনে হলো আসাদ ভাই, আমি কাল থেকে গভীর ভাবে চিন্তা করে যেটি পেলাম, যে আমি এত কবিদের সঙ্গে কাটিয়েছি যে আমি প্রতি মুহূর্তে মনে করতাম যে আমার পাশে একটা চলন্ত কবিতাই চলছে। তো কাজেই তাদের কবিতা ওইভাবে গভীর ভাবে কখনো আমার পড়া হয় না। যেমন রফিকা জাদের কবিতা তো পড়া নিষিদ্ধ ছিল, যে কোনো মতে তার প্রভাব যাতে না পড়ে। তারপরে সঙ্গে সঙ্গে আমি যখন কবিতা নিয়ে কাজ করলাম, আসাদ ভাইদের প্রত্যেকের কবিতাকে না কেমন এড়িয়ে চলতাম, যে না আবার আমার প্রভাব আসবে, এটি নিয়ে কথা হবে। কিন্তু সত্যিকার অর্থে আমি কালকে গভীরভাবে চিন্তা করলাম যে আমি তো আমার চারপাশে ঘিরে ছিল কবিতা, কবি নয়, প্রত্যেকে এক একজন কবিতা। রফিকা জাদ হয়তো পদ্ম প্রবন্ধ বলেছে, আসাদ ভাইটা আলাদা একটি, মহাদেব, নির্মল, এদেরকে নিয়েই একটি মাস আমরা বইমেলায় কাটাতাম। আসাদ ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে শুরুর দিকে, ভাবি হয় না, এটাই হচ্ছে কবিতার জীবন। আসাদ ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমাদের এখানে সমালোচনা সাহিত্যটি আসলে সেইভাবে তৈরি হয়নি। এখন আমি মনে করি কবিতার সমালোচনা যিনি করবেন, অধ্যাপকেরা অবশ্যই করবেন, কিন্তু সেই অধ্যাপক যদি কবি হন তাহলে আরো ভালো করতে পারেন। সেই দিক থেকে দিলারা ভাবি, আমার মনে হয় আপনি যোগ্য মানুষ, যে এই যে আমাদের কবিতাগুলো এইসব নিয়ে একটু সিরিয়াস ধরনের লেখালেখি করে বই। আমি কিন্তু কালকে থেকেই ভাবছি যে আসাদ ভাই একটা ইন্টারভিউ নেওয়া ছিল, কারণ ব্যক্তিগত চ্যাপ্টারটা আমি লিখি নাই, তার বই ৭১-এ প্রকাশিত হয়নি বলে। একইভাবে রফিকা জাদের, আমি সৈয়দ শামসুল হক, আল মাহমুদ আর শহীদ কাদির উপরে বোধহয় 3টা ছোট লেখা লিখেছিলাম। তা আমি এবার ভেবেছি যে আসাদ ভাইয়ের উপরে আমি কিছু কাজ করব। আমার এখন আসলে কিছু কাজ অবসর সময় করা খুব উচিত। এইটা জহির, আপনাদের কথা আরো বেশি মনে হয়েছে এই আলোচনা করতে গিয়ে। কফিও কবিতায় বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমার ভিতরে এই প্রেরণাটা তৈরি হয়েছে যে লিখুন। একজনের উপর একটা বই হতে পারে, বা কয়েকজনের উপর একটা দর্শকের উপর একটা বই হতে পারে, এমন হতে পারে। কবিতা শুনি
আচ্ছা, আমি এবার যে কবিতাটা পড়বো নাম হচ্ছে শিল্পী, খুব সম্প্রতি লেখা কবিতা। কথাটা কিভাবে যেন রটে গেছে, আমি ছবি আঁকতে শিখেছি এবং আরো ছড়িয়েছে, আজকাল খুব ভালোই আঁকছি। নানান ফরমায়েশ নিয়ে প্রতিদিন লোক আসে, কেউ বলে তার গ্রামের ভেতরে যে বহতা নদী, আমাকে তা এঁকে দিতে হবে। লোকটিকে কাছে বসিয়ে দেখার চেষ্টা করি তার ভেতরের নদী। কান পেতে শুনি সংসারের তটরেখায় আছড়ে পড়া ঢেউয়ের শব্দ। কেউ বলে একটি পাহাড় এঁকে দিতে হবে, মাথায় থাকবে তুষারের টুপি আর সারা গায়ে সারি সারি ঝাউবন। পাখির কথাও বলে কেউ কেউ, ঈগল, কুভিক, শালিক, ময়না, গোল্ডফিঞ্চ, গাংচিল, কত কত পাখি। আবার দু একজন এসে বলে উজ্জ্বল পোর্ট্রেট চাই, স্ত্রীর, প্রয়াত প্রিয়তমার, মৃত স্বামীর বা দাম্ভিক পিতার। প্রিয় কোনো নেতার ছবিও কেউ কেউ চায়। আমি নদী আঁকি, পাহাড়, অরণ্য আঁকি, ক্রমাগত এঁকে যাই পাখি, বৃক্ষ, তুষারের টুপি। চিকন পেন্সিলে স্কেচ করে নিই মানুষের মুখ, এরপর রং মাখি, জল রং কখনো কখনো অ্যাক্রিলিক। ক্যানভাস হাতি নিয়ে সকলেই আমার মুখের দিকে চেয়ে থাকে। এ কি এঁকেছেন মশাই? কোরাস সঙ্গীতের মতো একসঙ্গে বলে ওঠে সকলেই। আপনার নিজের ছবিই তো শুধু দেখছি, নদীর ঢেউয়ে, পাখির চঞ্চুতে আপনারই বাঁকানো ভ্রু, পাহাড়ে পাহাড়ে আপনার প্রশস্ত স্কন্ধ যুগল, গ্রামের সবুজ ভাঙা আঁকাবাঁকা নদী, সাদা একটি রেখার মতো ছুটে যাওয়া দূরের মেঠো পথ, আপনার দুবাহুর আলিঙ্গন ছাড়া আর কিছু নয়। সমস্ত পোর্ট্রেট জুড়ে কি নারী, কি পুরুষ, কি ধনী, কি দরিদ্র, আপনার নিজের মুখশ্রী ছাড়া তো কিছুই দেখছি না। কি ভীষণ নার্সিসিস্ট শিল্পী আপনি হে। অথচ আমার কথা ওরা কেউ বিশ্বাস করে না। পৃথিবীর কোন শিল্পী কি তার নিজের মুখটি ছাড়া আর কিছু আঁকতে পেরেছে? ধন্যবাদ। আমি কবিতাটি আগেই পড়েছি, অসাধারণ লেগেছে। এখনো আপনার পাঠে অসাধারণই মনে হলো। আসলে আমি যেটা সবসময় বলি, আপনার ছবি আঁকাটাও, সম্প্রতি আপনার ছবি আঁকার অভিজ্ঞতাটাও বেশ কাজে লেগেছে বলে আমার মনে হলো। আমি হ্যাঁ, সেটা কাজে লেগেছে। আমি সবসময় বলি, ফেসবুক হবার কারণে আমরা তো দেখি কে কাকে গালি দিচ্ছে, ক্রমাগত কিছু লোকজন আমাকে গালি দেয়। তো আমাকে আবার আমার বন্ধুরা ফোন করে বলে অমুকে তো আপনাকে গালি দিল। তাই আমি বলি যে দেখেন, মানুষ তার সমস্ত কর্ম দিয়ে তার নিজের ছবিটি আঁকে। সে যে আমাকে গালি দিল, সে তার ছবিটি আঁকলো, আমার কিছু হলো না। তো সেইটা আমার মাথায় অনেকদিন ছিল, সেটাই। এবার আসাদ ভাইয়ের একটা কবিতা শুনি। এবার আসাদ ভাইয়ের কবিতা শুনি। গোলাপের কাঁধে হাত রেখে। শরীরের ভার যতই হালকা হোক, গোলাপের কাঁধে হাত রেখে ওঠা যায় না। সিঁড়িগুলো তার ধাপে ধাপে কাঁপে ভারে, অথচ কপাট খুলল না কেউ ভাই। দুঃখের ভারে আকাশ পড়ে না ভেঙে, জ্যোৎস্নার কাছে কপটা চোখের জল রাখতে দিয়েছি আষাঢ় শ্রাবণ মাসে সঞ্চয় ওই কপটা চোখের জল। গোলাপ, আপনি কেমন আছেন শুনি? জ্যোৎস্না, আপনি দেউলি হন না আজও? কুসুল সুধাই কেননা বাড়ছে দ্বিধা, পার্স থেকে শেষ ফুলটিও ঝরে যায়। কাঠের তারের বাদ্যযন্ত্রগুলো সুরের শরীর কি করে যে ধরে রাখে, চামড়ার বেড়া, হাড়ের শরীরে প্রেম, মাছের চেয়েও দ্রুতগামী সরে যায়। আর একটা কবিতা পড়ি, কোমল করা পাশাপাশি সময়। আমাকে কেবল হিংসাহীন শত্রুমিত্রহীন বোধে শুধু এক কোমল করা রাত দিন রাত আরোগ্যের দিকে টানে। শিওরের কাব্যগ্রন্থ মলাটবিহীন, টেবিলের নানা আকারের শিশি, তন্দ্রাতুর স্বপ্নময়। এই বৃষ্টি, এই রাত, মনে নেই কতই শ্রাবণ। মনে হয় আমি আজ বুঝে গেছি সুপ্রাচীন কবিদের একান্ত অপ্রকাশিত অভিমান, তাহাদের সোজাসুজি দর্প অহংকার, অতি তুচ্ছ ভুল বোঝাবুঝি, লিপিকার গায়নের সাথে অসহিষ্ণু খিটিমিটি, তাহাদের অনুকূল ইতিহাস জেনে গেছি আজ বৃষ্টি, আহা আজ খাদুক আকাশ। তাহাদের স্বপ্নের ভিতর কোন স্বপ্নের আবহ বেজেছিল কার সুরে?
কি ভাষায়, মানুষের না পাখির, মেঘের, নদী, নাকি ফোকের সরল বাঁশি কেঁদে কেঁদে ফেলে গেছে আধোয়া জামায় মোছা লেপ্টে যাওয়া দু চোখের জল? ধোঁয়া ধোঁয়া ছায়া ছায়া কাঁপা কাঁপা শরীরের আয়তন নিয়ে সরল উত্তর তার বেঁচে যায়। মনে হয় কিছু তার বুঝি, যে হরপ্রসাদ শাস্ত্রী মাথা কুটে মরেছেন, তার কিছু আমি আজ পেয়ে গেছি বৃষ্টি ভরা বৃষ্টি মেলা শ্রাবণের রাতে। সেটি কোনোদিন বলা যাবে, কোনোদিন বলা হবে মানব ভাষায়, নাকি সেও রাতের রহস্য হয়ে অন্ধকারে পার বলে যাবে? শুধু আমি জীবিত জনেরা তার পিছে পিছে কাঙ্গালের মতো লেগে থাকবো আমরণ নিয়তি পীড়িত। অসাধারণ, মানে আসাদ ভাই যখন পড়ে তখন এই কবিতাগুলো একটা ভিন্ন উচ্চতায় চলে যায়, ভিন্ন মাত্রা পায়, ভিন্ন মাত্রা পায়। আর হ্যাঁ, আমার যেটা মনে হলো যে দু চোখের জল একটা জায়গায় আসাদ ভাই ব্যবহার করলেন, তো মনে হলো যে দু চোখের জল ছাড়া বাংলা কবিতার মুক্তি নেই। এইটা খুব ভালো বলেছেন। দু চোখের জল ছাড়া বাংলা কবিতার মুক্তি নেই। আর দ্বিতীয় প্রথম কবিতাটায় যে গোলাপের কাঁধে হাত, এই ব্যবহারটা আমি নতুন শুনলাম। আসলে সম্পূর্ণ গোলাপের নানান রকম কবিতা আমরা পড়ি, যেমন সুনীলদার একটা কবিতা আমি পড়েছি, গোলাপটি ঠিক গোলাপের মতো ফুটে আছে। এই যে বাংলা কবিতা একটা সাধারণ বাক্যের মধ্যে যে ব্যঞ্জনা, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে গোলাপটি আছে সেরকম একটি গোলাপ ফুটেছে। কারণ গোলাপ তো পোকায়ও কাটেন, ছোট বড় সুগন্ধ নানান রকমের গোলাপ আছে, কিন্তু যখন কবি বলেন গোলাপটি ঠিক গোলাপের মতো ফুটে আছে, আর আজকে গোলাপের কাঁধে হাত রাখতে দেখলাম আমি আসাদ ভাইকে। এই দুই গোলাপ বন্দনাকারীকে অভিবাদন, অভিবাদন। আচ্ছা, আমি এবার ছোট ছোট দুটি কবিতা পড়ি, প্লিজ প্লিজ। এই কবিতার নাম হচ্ছে বাঁশি। তুমি কি সেই দূরের বাঁশি, পাথর গৃহে আজো নীল কষ্টে বাজো, আমিও তো মধ্যরাতে হঠাৎ বলি আসি। চিকন বাঁকা বাঁশের বাঁশি, ছিদ্র গোটা ৭, ৬টি ঢাকা ৬ আঙ্গুলে, একটি রেখেছিলাম খুলে, এক ফুটোতে আওয়াজ তুলে করতো বাজিমাত, নষ্ট রাতে হঠাৎ বাঁশি বাজলো অকস্মাৎ। এবার আরেকটা ছোট্ট কবিতা, ৩ লাইনের কবিতা, কবিতার নাম স্বামী স্ত্রী। এই যে অকস্মাৎ শব্দ নিয়ে কথা পরে বলবো। হ্যাঁ, আচ্ছা, কবিতার নাম স্বামী স্ত্রী, ৩ লাইনের কবিতা। দুটি ভাঙা চেয়ার পরস্পরের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, বিচ্ছিন্ন হলেই হুমড়ি খেয়ে পড়বে। চমৎকার, চমৎকার। এই যে অনায়াস আনন্দ আবিষ্কার, কবির কাজ তো এই আনন্দ এবং সৌন্দর্য তৈরি করা। এটি যিনি করতে পারেন তিনি কবি, এবং তিনি কতদিন টিকবেন কি টিকবেন না এই আলোচনা খুব প্রাসঙ্গিক নয়। এই যে আমরা এই মুহূর্তটি যে উপভোগ করলাম কবিতার ভেতর দিয়ে, শুধু কবিতা এবং শব্দ, যেটি আসাদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে শব্দই ব্রহ্ম, বাংলার শব্দ নিয়েই আমাদের সব কাজ। তো সেই শব্দকে আমরা নানাভাবে নানাজন ব্যবহার করে যে ম্যাজিকটা, যে জাদু বাস্তবতা বলি, যা সুররিয়ালিজম বলি, যাই বলি, এই যে সৃষ্টি করছি, এই যে আমার নিবেদন, এই যে আমার নিষ্ঠা, আমার সাধনা, একটি জায়গা, এই জায়গাটা তো সবার নয়, এটি কবিদের। এই জন্যই কবিরা শ্রেষ্ঠ, এই জন্য কবিরা দ্রষ্টা, দেখতে পান অনেকের চেয়ে অনেক বেশি দূর। ধন্যবাদ দুই কবিকে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আসাদ ভাইয়ের কবিতা শুনি আবার। আমি তো মহা মুশকিলে আছি। আমি এই কবিতার আপনার তবক দেওয়া পান বইটা কি হাতের কাছে আছে? ওই বই থেকে যদি, তাহলে একটা ডিফারেন্সটা আমরা বুঝতে পারি আগের কবিতার এখনকার কবিতা। এতক্ষণ যে বই পড়ছিলাম সে তার ভিতর 3টা কবিতা ছিল তবক দেওয়া। 3টে তবক দেওয়া পান, ঠিক আছে। আমার কবিতা ওই এক জায়গায় আছে, বেশি বই আমি ওই এক জায়গায় আছি। থেকে পাকলো, দাঁতগুলো পড়লো।
তুই মূর্খ, এখনো রেগে গেলে গায়ে আর শাহানা ভাবিকে নিয়ে একটা কবিতা আছে। অনেক আছে। আসাদ ভাই, শাহানা সব ভাবি কবিতাই তো শাহানা কবিতা ভাবিকে আছে, নিয়ে। ওইটা আমরা শুনবো। আচ্ছা দেখা যাক যদি পাই। তুই মূর্খ, এখনো রেগে গেলে হাত তুলিস। তুই গোয়ার গোবিন্দ, আনন্দ পেলে খুশিতে লাভ জাপ দিস। তুই একেবারে হাওয়া গঙ্গা নাম, ভালোবাসা মানেই তোর কাছে জাপটে ধরে ধুমধাম চুমু খাওয়া। তুই যে কি! আমি নদীর ভাষা জানি, ফুলের ও পাখির ইশারা বুঝি। গগনে সূর্য না থাকলেও আমি সন্ধ্যা ও প্রভাতের চরিত্র পড়ে ফেলি। পিঁপড়ার ঊর্ধ্বমুখী শাড়ি দেখে বুঝি নেই বন্যার আর কত বিলম্ব। ঘরের বেড়াল আর ফিরে না এলে বুঝি কাহাতের পরিমাণ কতটা গভীর। ওহে ভদ্র সন্তান, ক্ষুধা, অবজ্ঞা ও অপমানের যে মাতৃভাষা, তার সম্মান কবে দিচ্ছ তোমরা? বাহ বাহ, অসাধারণ। এই যে একজন কবির যে বিচিত্র অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কবিকে সমৃদ্ধ করে। এখন যে না জানে পিঁপড়া কখন উপর দিকে যায়, সে তো এটা বুঝবে না। এই যে বিচিত্র অভিজ্ঞতা একজন কবির থাকে, এটি এই জন্যই তো কবিতা যাপিত জীবনের সঙ্গীত। হ্যাঁ, যাপিত জীবনের সঙ্গীত, এটা খুব ভালো বলেছেন আপনি, যাপিত জীবনের প্রত্যেকের সঙ্গীত। কবিতা আলাদা। আসলে আমি কবিতা সম্পর্কে বলতে গিয়ে বুঝছি, কবিতা একটা কাজ করছে, আমাকে বাঁচতে শিখিয়েছে। আর কি করেছে আমি জানি না, কি অসাধারণ কথা, কবিতা বাঁচতে শিখিয়েছে। কোনো সন্দেহ নেই। এবং শুধু বাঁচতে না, আনন্দের সঙ্গে সৌন্দর্যের সঙ্গে বাঁচতে শিখিয়েছে। আচ্ছা, এবার আমি ছোট ছোট আবার দুটি কবিতা পড়ি, তারপর আবার আসাদ ভাইয়ের কবিতা শুনবো। কবিতার নাম নিম্ফোমেনিয়াক। আচ্ছা, আলো নখ কেটেছে দাগ, গাছেরা নিম্ফোমেনিয়াক। সূর্যের কাছে খুলে দেয় রোজ গহন গোপন। দেখো দেখো কি অশ্লীল, আলোকে খাবে বলে যুবতী পাতাগুলো মেলেছে ক্লোরোফিল। এবার পড়ছি পরগাছা। ছোট এক গাছ হামাগুড়ি দেয়, নেমে আসে ওর ডাল থেকে। অন্যটি তাকে কোলে তুলে নেয়, দাঁড়িয়ে ছিল সে কাল থেকে। নতুন ডালে বসে পক্ষীদের কানে বাজায় সে ধর্মশ্লোক। ফুল ও পাতাদের আদরে কাছে টানে, বাজছে এপিটাফ বিহঙ্গের গানে, বৃক্ষ সভাটিতে শোক। ধন্যবাদ। ধর্মশ্লোক, চমৎকার ব্যবহার। তখন ওই যে আমাদের বাল্মীকির শ্লোক মনে হলো। সঙ্গে সঙ্গে এইবার তুমি ক্রঞ্চকে বধ করেছো, জীবনে কখনো প্রতিষ্ঠা পাইবে না। অসাধারণ। আচ্ছা, আসাদ ভাইয়ের কবিতা শুনি এবার। কিছু পাখি চলে গেছে জানি, কোনো চিহ্ন রাখেনি। বৃক্ষের আশেপাশে কিংবা অদৃশ্য আকাশের ঝাপসা গুহায় বৃক্ষের কথা উঠলই যখন বলে ফেলি, পাল্টানো কোথায় বৃক্ষ? আগের মতোই আছে, আগের জায়গায়, বুকে চেপে নিজের ছায়া একা। কি করে ভাবতে পারলে বৃক্ষ অভিবাসী হবে? বৃক্ষ কি মানুষ? বৃক্ষ কি মানুষ? বৃক্ষ কি মানুষ? আচ্ছা, আরেকটা শুনি আসাদ ভাই। আমি আত্মজীবনীর ভূমিকা। মেঘের গলা জড়িয়ে ঠাস করে চুমু দিয়েছিলাম, না দিতে চেয়েছিলাম। পা টানছে কুমির, হাত ছুটছে বাঘ বাবাজি, আকাশটাই যা একটু ফাঁকা। আচ্ছা, আত্মজীবনীতে এর চেয়ে বেশি আর কি বা লিখতে পারতাম? বাহ, আচ্ছা, এবার আমি ঠাস করে চুমু খাওয়া, অসাধারণ রিদম ঠাস করে চুমু খাওয়া। আচ্ছা, আমি ছোট ছোট দুটি কবিতা পড়ি। এই কবিতার নাম হচ্ছে চায়ের জানালা। আচ্ছা, এক কাপ ধুমায়িত চায়ের জানালা, ধোয়া থেকে মেঘ হয়, আমার হয়েছে নদী। ম্রিয়মান কুয়াশার নদী খোঁজে রোদের আশার। বিচিত্র রঙের পুটি বইচা রঙের ফোয়ারা তোলে দূর মেঠো পথে। ধুমায়িত চায়ের জানালা গলে গলে পড়ে,
কিছুটা বাহিরে, কিছুটা ভেতরে। আচ্ছা, এবার এই ধুমায়িত চাটা আসলে আমাদের এত চমৎকার একটি চিত্রকল্প, হ্যাঁ, এত চমৎকার একটি চিত্রকল্প, সঙ্গে সঙ্গে চা খাওয়ার জন্য একটি আবেদন তৈরি হয় ভিতর থেকে, এবং এখন কেউ চা নিয়ে এলে খুব ভালো হতো না? ধুমায়িত চায়ের ব্যবহার। এবার আমি একটি রিদমিক কবিতা পড়ি, একটু ছন্দের। আমি আসলে এই মানে অন্তানুপ্রাস দিয়ে কবিতা বেশি লিখি, যদিও অন্তানুপ্রাস ছাড়াও অনেক কবিতা আছে। রাত্রিকে আলো দিও, এই কবিতাটা আগে শুনেছেন বোধহয়, দিলারা ভাবি কি নাম যায় না। হ্যাঁ, এটা খুব ভালো লেগেছে, রাত্রিকে একটু আলো দিও। রাত্রিকে আলো দিও দৃষ্টি, আধারের হয় যদি বৃষ্টি, সময় কি বেঁধে রাখে কষ্ট, উড়াল পতঙ্গেরা ভ্রষ্ট। এখন সময় বড় অদ্ভুত, মিথ্যেরা মঞ্চের রাজদূত, স্তবগানে পঙ্ক্তিরা মগ্ন, অসত্যের উৎসব লগ্ন। এটাই তো আজকের কৃষ্টি, আধারের হচ্ছে তো বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। নদীরা হারিয়ে ফেলে নাব্য, সে করে না ফেরে যদি কাব্য, সঙ্গীতে বেজে ওঠে চিৎকার, কোত্থেকে আসে ইঙ্গিতকার। শান্তির কথা বলে ভণ্ড, দানবের হাতে রাজদণ্ড। সত্যেরা হয় যদি বন্দী, গোপনে গোপনে হয় সন্ধি। কি অবাক সময়ের সৃষ্টি, আধারের হচ্ছে তো বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। দস্যুতা দাবি হলো ন্যায্য, সততাই আজ পরিত্যাজ্য। চোখ নাকি তুলে নেবে খুঁচিয়ে, সন্ত্রাসী হাটে বুক উঁচিয়ে। গণমানুষের নেই অধিকার, ধান্দা তো একটাই গদিকার। নেতা আছে নেই নেতৃত্ব, জনগণ যেন রাজভৃত্য। হে মানুষ দানবের রাজ্যে, আজ শুধু একটি কার্যে। ঘুম ভেঙে জেগে ওঠো, জাগো হে, ঘুম কেন হলো এত মিষ্টি। দেখছো না আধারের বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। অনেক চমৎকার চমৎকার। রাত্রিকে আলো দিয়ে বৃষ্টি, অসাধারণ চিত্রকল্প। এবং আমরা যে জীবনানন্দ দাশ সম্পর্কে বলি যে চিত্রকল্প নির্মাণ কি জিনিস, সেটি আমরা জীবনানন্দ দাশের কবিতায় পাই। ঠিক একইভাবে কিন্তু আমরা রবীন্দ্রনাথেও কিছু চিত্রকল্প পাই যেটা খুবই অসাধারণ। যেমন একটি চিত্রকল্প তিনি বলেছেন, নদীর ওপারে বন ছুঁয়ে উঠে এলো চাঁদ, নটির মতো নিটোল চোখের নিচে কালি। অসাধারণ। এই যে চিত্রকল্প, বাংলা কবিতা এর থেকে মুক্তি পাবে না, জল থেকে মুক্তি পাবে না, এই চিত্রকল্প থেকে মুক্ত পাবে না। তো কাজে চিত্রকল্পটাও কিন্তু নির্মাণ কবির কল্পনার দূরদৃষ্টি এবং শক্তির উপরে নির্ভর করে। এটা সবাই পারে না, যারা পারে তারাই টিকে যায়, আর যারা পারেন না তারা কবিতার লেখক হয়ে পড়ে থাকেন, কিন্তু তারপরেও তার একটি সান্ত্বনা তো থাকেই। তো আমরা আর কতক্ষণ পড়বো? আমরা 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, আমরা শেষের দিকে চলে এসেছি। আমার মনে হয় আসাদ ভাইয়ের আরেকটি কবিতা শুনি, শুনে তারপর আমরা শেষ করি আজকের অনুষ্ঠান। আচ্ছা, আমি শেষ করার কথা বলার আগে আমার একটি কবিতা পড়বো, এই জন্যই যে দুজন পুরুষ কবি কবিতা পড়েছে, একজন নারী কবি ঠিক আছে, কবিতা লেখে, সেটা একটু দেখা দরকার। ঠিক আছে, ঠিক আছে, আমরা আসাদ ভাইয়ের কবিতা শুনে তাহলে আপনার কবিতা আসাদ ভাই শুনি। আচ্ছা, আমি যেটা পড়তে চাচ্ছিলাম সেটা এখন বাদ দিতে ইচ্ছে করছে। সেটা সেই কবিতার নাম নারীর জেদের কাছে। ঠিক আছে, আমি দেখি শুনতে পারি না, মিস করেছি। হ্যাঁ, নারীর জেদের কাছে, বেহুলার আকুল রোদন সন্তানের জন্য নয়, বিধবা যাদের মৃত স্বামীর জন্য নয়, দেবসভা যার নৃত্যের ছন্দে মেতে ওঠা যৌবন নেশায় তার অতিও নয়, পূজাও নয়, শুদ্ধ অভিনয়। নারীর জেদের কাছে দেবতার গাঢ় অভিশাপ খাটো পেয়ে যায়। এটা বেহুলার নারীর যে বেহুলার প্রতি লেখা। আমার বেহুলাকে আমি খুব মান্য করি বাংলা সাহিত্যে। হ্যাঁ, নিঃসন্দেহে অসাধারণ এক চরিত্র, অসাধারণ, সাহসী, দেবতা পরোয়া করে না, কিচ্ছু পরোয়া করে না। কেন? যেমন সাহসী তেমন কেয়ারিং, দুটোই দুটোই। কেন? আমার আর সেট দুটো ছোট ছোট কবিতা। পাখি আর মাছ আমার কাছে কেন যে ঠিকানা চায় সে করে। চিত্র এক, ছোট।
কাক যেই ফিরেছে ডালে, আকাশও হতে থাকে কালো। বাহ বাহ, বিউটিফুল। হ্যাঁ, আচ্ছা, অসাধারণ। আমরা তাহলে দিলারা ভাবির কবিতা শুনি। হ্যাঁ, এবং আজকে এখানে নারী পুরুষের ব্যাপারটা যখন এনেই ফেলেছেন। আসাদ ভাই পড়বো? হ্যাঁ প্লিজ। আরে কবিতাটা বেশ কিছুদিন আগে কোথাও বইয়ে যায়নি। যা বলে বলুক লোকে, লোকে বলে আমি নারী, মানুষ তো নই, অর্ধেক মানব এক। আদমের বাম পাজরের একমাত্র হাড় থেকে সৃষ্ট আমি বিবি হওয়ার উষ্ণ উত্তরাধিকার। আমি বলি সৃষ্টিশীল মানুষ যে আমি, অর্ধেক যদিও নারী, অবশিষ্ট তার বাকি অর্ধেক ঈশ্বর। আমি অর্ধ নারীশ্বর এক, আমি অর্ধ নারীশ্বর এক। রূপসী চাঁদের মাটি ছেনে গড়েছেন আমাকেই, এক পৃথিবীর সমমান রহস্য রয়েছে বুকে। বাঁচি আমি নিজ মনে, অন্য মনে, আমার শরীর যেন 7 জনমের আরাধনা। দুষ্প্রাপ্য পুরাণ এক, অমৃত কুম্ভের জরায়ন। কখনো শ্যামল তৃণখচিত মাটির উপাসনা। আমাকে নিয়েই আজও কারাকারি, বাড়াবাড়ির ঢের, যুদ্ধের দামামা আজও তেমনি এখনো। পথে ও প্রান্তরে বাজে কৌশলের বাঁশি। যেমন ছিল সে দূর অনাথ অতীতে, ক্ষণবাদী বর্তমানেও তেমনি আছে সে। ভাবছি আসন্ন ভবিষ্যতে এমনটাই ঘটবে বারবার। কে যেন আমাকে সত্যি আড়ালেই রাখে, আমি যে দ্বীপান্তরের গান। আমার মুক্তির দুরাগত বাসনায় ঢালে কলির কালিমা। আমি তবু এই শরীরের থেকে সৃষ্টি করি রক্তবাহী নদী এক। আলোক লতার মতো নধর শরীরে নারী ও পুরুষ কিংবা উভলিঙ্গ সেই। শিল্পীর মতো শিল্পীর মমতা দিয়ে আমি তাকে সৃষ্টি করি শরীরের অপার্থিব এক উষ্ণতায়। অন্তরে অন্তর বেঁধে আমি তাকে হৃদয়েই রাখি। সাধনার সফল শিল্প কাথায় জড়িয়ে প্রসব বেদনা যজ্ঞ পার হতে হতে আমিও আমাকে সৃষ্টি করি পুনর্বার। আত্মজার নূতন মোড়কে। আহা, এই নূতনের জন্মলোকে, পড়শি পুলকে ঘুরে ফিরে আসি আমি রহস্য অপার। আমি এক অর্ধ নারীশ্বর, আমি অর্ধ নারীশ্বর এক। ধন্যবাদ। বাহ, অনেক ধন্যবাদ কবি দিলারা হাফিজ। আজকে প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আজকে 2 সময়ের যুগলবন্দি ছিল কবি আসাদ চৌধুরী এবং আমরা দুটি ভিন্ন সময়ের। কিন্তু আজকে কবিতা পাঠের পরে মনে হলো না যে ভিন্ন সময়ের কবিতা। আমার মনে হলো যে একই সূত্রে গাথা বাংলা কবিতা আমরা পড়ছি। এবং আজকে অতিথি ছিলেন কবি দিলারা হাফিজ। তিনি আলোচনা করেছেন কবিতা নিয়ে, অনেক মূল্যবান কথা বলেছেন। আসাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে কবিতা নিয়ে, এবং শেষে দিলারা হাফিজ একটি কবিতাও পড়েছেন। সব মিলিয়ে আমার মনে হয় অনুষ্ঠানটি ভালোই হলো। আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন। পরবর্তীতে আবার আমরা কোনো একজন অতিথিকে নিয়ে আবার কোনো একটি বিষয়ের সঙ্গে আবার যুগলবন্দি করব। হয়তো সেটি হতে পারে যে গানের সঙ্গে যুগলবন্দি বা চিত্রকলার সঙ্গে যুগলবন্দি আবার পরবর্তী অনুষ্ঠানে আবার হবে। আমি একটু লাইন যোগ করি। হ্যাঁ, নিশ্চয়ই লাইন যোগ করি। সেটা হচ্ছে, কবিতা প্রাইমারি স্কুলের টিচারও কবিতা পড়িয়ে ভাত খান। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় কবিতা পড়ে ভাত খাওয়া যায়, কিন্তু কবিতা লিখে ভাত খাওয়া যায় না। এই কথাটা যদি মনে রাখেন, তাহলে বাংলার কবিতা যে লিখি, কবি হই বা না হই কিছু যায় আসে না, যে কবিতা লেখার চেষ্টা করি, এই কথা যদি আপনারা একটু মনে রাখেন, অত্যন্ত কৃতজ্ঞ থাকবো।
খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটি কথা বলেছেন। এই কথাটি হৃদয়ের রক্তক্ষরণ, একজন কবির হৃদয়ের রক্তক্ষরণ থেকে বেরিয়ে আসে। এটি আমরা সবাই নিশ্চয়ই যারা কবিতা লিখি সবাই এটি উপলব্ধি করি। খুব কষ্ট থেকে এই কথাটি বলা। তো প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।